ওকে, আমরা আজকের প্রথমে শুরু করব ধ্বনি আর বর্ণ। ধ্বনি এবং বর্ণ। প্রথমেই যেটা যে কোনো ভাষার জন্য প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে ধ্বনি। ধ্বনি মানে হচ্ছে সাউন্ড বা যে কোনো একটা শব্দ। কিন্তু শব্দ হলেই যে ধ্বনি হবে তার কোনো মানে নাই। ধ্বনি হওয়ার জন্য শব্দটা অর্থবোধক হওয়া প্রয়োজন। যেমন যখন আমরা ছোট বাচ্চারা কথা শিখে তখন তারা কি করে, সাউন্ড করে না, উল্টাপাল্টা যখন বলার চেষ্টা করে বা অনুকরণ করার চেষ্টা করে তখন তারা একটার পর একটা নিজেদের মতো করে সাউন্ড করে। ঠিক আছে, তো সেই সাউন্ড গুলো কি তাহলে ধ্বনি? নিশ্চয়ই না। সাউন্ড গুলো তো ধ্বনি হওয়ার জন্য প্রথমতই অর্থবোধক হতে হবে। যেমন আমার ছোট একটা বাচ্চা আছে, ও যখন কথা বলতে শিখেছে, কথা বলা শেখা শুরু করছিল, তখন ও প্রথম যখন আমাকে বলে মা মা, ও বলার চেষ্টা করছে কিন্তু হয়তো পুরোপুরি আসছে না। তো এই যে আমরা শুরু করি যখন অর্থবোধক হয় তখন তাকেই আমরা ধ্বনি বলবো। অর্থবোধক না হলে যেমন তার আগে ও কথা বলার আগে বলতো আ আ, এই টাইপের একটা উদ্ভট কিংবা ওর নিজের মতো করে একটা ধ্বনি, খুশি হলে এই ধ্বনিটা করতো আর কি। তো যাই হোক, সেগুলো ধ্বনির পর্যায়ে পড়বে না। হ্যাঁ, সেগুলো সাউন্ড কিন্তু ধ্বনি নয়। ঠিক আছে, তাহলে যে কোনো ভাষার জন্য প্রথম হচ্ছে ধ্বনি। আমাকে একটু জানাও যে তোমরা বোর্ডটা দেখতে পাচ্ছ কিনা, কারণ বোর্ড দেখাটা জরুরি। জুম করে দেন। আচ্ছা, জুম করে দিব। এখন কি দেখা যাচ্ছে? আশা করি দেখা যাচ্ছে। আচ্ছা, এই হচ্ছে ধ্বনি। এখানে আমি যা যা বলেছি সেগুলোই এখানে আছে, শুধু এক্সট্রা কি আছে দেখো। বলেছে যখন আমরা ধ্বনিটা বের করি বা ধ্বনিটা করার চেষ্টা করি তখন আমরা কি কি ইউজ করি। এই যে ধ্বনি যখন করার চেষ্টা করি তখন মুখ, নাসিকা, নাসিকা মানে নাক, কণ্ঠ, কণ্ঠ মানে গলা, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফুসফুস। ফুসফুসটা কেন ইম্পর্টেন্ট আমি বলি। ফুসফুসে প্রথমে আমরা যে নিঃশ্বাসটা নেই, নিঃশ্বাসটা নিলে ফুসফুসটা ভরে, বাতাসটা ফুসফুসটা ভর্তি হয়। তারপর আমরা যখন কোনো শব্দ বললাম অ, এই অটা বের করার জন্য আমার ভেতর থেকে বাতাসটা বের হওয়া প্রয়োজন। যদি বাতাস ভেতর থেকে বাতাসটা না বের হয়, বাতাস না থাকলে কোনো শব্দই হবে না। মোট কথা, আমি নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাসটা নিয়ে আমার ফুসফুসটা ভর্তি করছি এবং আমি যে শব্দটা করব ফুসফুসটা করছে কি, তার সেই শব্দের অনুপাতে সেই বাতাসটা ছেড়ে দিচ্ছে। আমি কি বোঝাতে পেরেছি? এটুকু কি তোমরা বুঝতে পেরেছো ধ্বনি? একটু আমাকে জানাও। সম্পূর্ণভাবে দেখা যায় না। আমি তো দেখতে পাচ্ছি যে সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে। ম্যাম আরেকটু জুম করেন। আচ্ছা, আরেকটু জুম করছি। ওকে, আমরা আজকের প্রথমে শুরু করব ধ্বনি আর বর্ণ। ধ্বনি এবং বর্ণ। প্রথমেই যেটা যে কোনো ভাষার জন্য প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে ধ্বনি। ধ্বনি মানে হচ্ছে সাউন্ড বা যে কোনো একটা শব্দ। কিন্তু শব্দ হলেই যে ধ্বনি হবে তার কোনো মানে নাই। ধ্বনি হওয়ার জন্য শব্দটা অর্থবোধক হওয়া প্রয়োজন। যেমন যখন আমরা ছোট বাচ্চারা কথা শিখে তখন তারা কি করে, সাউন্ড করে না, উল্টাপাল্টা যখন বলার চেষ্টা করে বা অনুকরণ করার চেষ্টা করে তখন তারা একটার পর একটা নিজেদের মতো করে সাউন্ড করে। ঠিক আছে, তো সেই সাউন্ড গুলো কি তাহলে ধ্বনি? নিশ্চয়ই না। সাউন্ড গুলো তো ধ্বনি হওয়ার জন্য প্রথমতই অর্থবোধক হতে হবে। যেমন আমার ছোট একটা বাচ্চা আছে, ও যখন কথা বলতে শিখেছে, কথা বলা শেখা শুরু করছিল, তখন ও প্রথম যখন আমাকে বলে মা মা, ও বলার চেষ্টা করছে কিন্তু হয়তো পুরোপুরি আসছে না।
তো এই যে আমরা শুরু করি যখন অর্থবোধক হয় তখনটাকেই আমরা ধ্বনি বলবো। অর্থবোধক না হলে, যেমন তার আগে ও কথা বলার আগে বলতো আ আ আ, এই টাইপের একটা উদ্ভট কিংবা ওর নিজের মতো করে একটা মানে ধ্বনি, মানে খুশি হলে এই ধ্বনিটা করতো আর কি। তো যাই হোক, সেগুলো ধ্বনির পর্যায়ে পড়বে না। হ্যাঁ, সেগুলো সাউন্ড কিন্তু ধ্বনি নয়। ঠিক আছে, তাহলে যে কোনো ভাষার জন্য প্রথম হচ্ছে ধ্বনি। আমাকে একটু জানাও যে তোমরা বোর্ডটা দেখতে পাচ্ছ কিনা, কারণ বোর্ড দেখাটা জরুরি। জুম করে দেন। আচ্ছা, জুম করে দিব। এখন কি দেখা যাচ্ছে? আশা করি দেখা যাচ্ছে। আচ্ছা, এই হচ্ছে ধ্বনি। এখানে আমি যা যা বলেছি সেগুলোই এখানে আছে, শুধু এক্সট্রা কি আছে দেখো। বলেছে যখন আমরা ধ্বনিটা মানে বের করি বা ধ্বনিটা করার চেষ্টা করি তখন আমরা কি কি ইউজ করি। এই যে হ্যাঁ, ধ্বনি যখন করার চেষ্টা করি তখন মুখ, নাসিকা, নাসিকা মানে নাক, কণ্ঠ, কণ্ঠ মানে গলা, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফুসফুস। ফুসফুসটা কেন ইম্পর্টেন্ট আমি বলি। ফুসফুসে প্রথমে আমরা যে নিঃশ্বাসটা নেই, নিঃশ্বাসটা নিলে ফুসফুসটা ভরে, বাতাসটা ফুসফুসটা ভর্তি হয়। তারপর আমরা যখন কোনো শব্দ বলি, বললাম অ, এই অটা বের করার জন্য আমার ভেতর থেকে বাতাসটা বের হওয়া প্রয়োজন। যদি বাতাস ভেতর থেকে বাতাসটা না বের হয়, বাতাস না থাকলে কোনো শব্দই হবে না। মোট কথা, আমি নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাসটা নিয়ে আমার ফুসফুসটা ভর্তি করছি, এবং আমি যে শব্দটা করব ফুসফুসটা করছে কি, তার সেই শব্দের অনুপাতে সেই বাতাসটা ছেড়ে দিচ্ছে। আমি কি বোঝাতে পেরেছি? এটুকু কি তোমরা বুঝতে পেরেছো? ধ্বনি, ধ্বনি, তাহলে ধ্বনি বলতে আমি কি বলেছি, যে কোনো একটা সাউন্ড, মানে ধ্বনি মানে হচ্ছে সাউন্ড, তবে যে সে সাউন্ড না, অর্থবোধক সাউন্ড। এবং এই ধ্বনি উচ্চারণের জন্য আমাদের কি কি প্রয়োজন হয়? মুখটা লাগে। মুখের ভিতরে কি কি আছে? জিহ্বা আছে, নাসিকা আছে, নাক দিয়েও শ্বাস বের হয়, মুখ দিয়েও শ্বাস বের হয়। যখন শ্বাসটা বের হয় তখন হচ্ছে শ্বাসগুলো বা বাতাসটা কোথাও কোথাও বাড়ি খায়, কোথায় কোথায় যে যে জায়গায় বাড়ি খায় সেই সেই জায়গাগুলো আমাদের ধ্বনি উৎপাদনের জন্য প্রয়োজনীয় সহায়ক। ঠিক আছে, কোথায় কোথায় বাড়ি খায়? যেমন কণ্ঠে বাড়ি খায়, তারপরে হচ্ছে তালুতে বাড়ি খায়, তারপরে জিহ্বা দাঁতে লাগে, দাঁতে বাড়ি খায়, ঠোঁট আমাদের ইউজ করতে হয় যে কোনো ধ্বনি যখন আমরা বলি। সব ধ্বনি হয়তো না, কিন্তু কিছু ধ্বনি যখন আমরা ও বলি তখন আমাদের ঠোঁটটা কাজে লাগে, প বলি যখন তখন ঠোঁটটা কাজে লাগে, তাই না? তো এই যেগুলো বললাম সেগুলো হচ্ছে ধ্বনি মানে কি, এবং কি 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 করলে বা কোথায় গেলে ধ্বনি উৎপাদন হয়, বা কি কি অঙ্গ ধ্বনি উৎপাদনে সাহায্য করে, এই হচ্ছে আমার মেইন কথা। এটুকু কি তোমরা বুঝতে পেরেছো কিনা? তারপরে দেখো আমি নেক্সটে যাই। ধ্বনি শ্রেণী বিভাগ করেছে। ঠিক আছে, ধ্বনি যেহেতু আমি বলেছি যে আমি আমার ধ্বনি বের হয়, যে কোনো সাউন্ড বের করি, যে যে সাউন্ডটা অর্থবোধক সাউন্ডটা আমি বের করি সেটাকে আবার দুই ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে স্বরধ্বনি, আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। আমি দুটার উদাহরণই দিলাম। একটু আগে আমি বলেছি ও, আরেকটা বলেছি প, তাই না? একটা হচ্ছে ও, আরেকটা হচ্ছে প। তো ধ্বনি কয়টা? স্বরধ্বনি কয়টা? ব্যঞ্জন ধ্বনি কয়টা? স্বরধ্বনি কি, ব্যঞ্জন ধ্বনি কি, এটা একটু বোঝার চেষ্টা করো। স্বরধ্বনি হচ্ছে যেখানে আমি মানে যেটার কোনো সাহায্য লাগে না, হ্যাঁ, যে নিজে নিজেই উচ্চারিত হয়। আর ব্যঞ্জন ধ্বনি হচ্ছে যার সাহায্য প্রয়োজন। যার সাহায্য, কার সাহায্য প্রয়োজন? স্বরধ্বনির সাহায্য প্রয়োজন, সেটাই হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এখানে একটা বিষয় সবাই ভুল করে, সেটা হচ্ছে ধ্বনি আর বর্ণের মধ্যে গুলিয়ে ফেলে। আচ্ছা, আমরা পড়েছি বর্ণ। বর্ণ কি? সেটা হচ্ছে যে ধ্বনিটা আমরা বললাম বা সাউন্ডটা আমরা করলাম, অর্থবোধক সাউন্ডটা আমরা করলাম, সেটাকে আমি যে চিহ্ন দিয়ে বোঝাই সেটাই হচ্ছে বর্ণ। বর্ণ মানেই হচ্ছে চিহ্ন, প্রতীক। তো আমি যখন আমি যেমন আমার বাচ্চাটা বললো আম্মা, আম্মা, তা এখন আমি আম বলবো, তাহলে কি দিয়ে বলবো? আ দিয়ে, তাই তো?
তাই তো? আবার যখন আমি মা বলছি তাহলে ম ব্যবহার করছি, ম ব্যবহার করছি। তাহলে দুইটা কি? একটা হচ্ছে স্বরধ্বনি, একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। বোঝা গেল? স্বরধ্বনি হচ্ছে 7টা আর ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টা। তোমরা কি পড়েছিলে? স্বরধ্বনি 11টা আর স্বরবর্ণ 11টা, ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টা। কিন্তু আমি বলছি স্বরধ্বনি হচ্ছে 7টা আর ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টা। এখন কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখি তো? আমি যে 2 রকমের কথা বললাম, আচ্ছা নাও ক্লিয়ার। জুম করলে বোঝা যায়, ফাটে না। আচ্ছা, তুমি আমার কথা বুঝতে পারছো কিনা সেটুকু বুঝলেই হবে। আমি বলতে চাচ্ছি যে ধ্বনি আর বর্ণের মধ্যে যে আমি 2 রকম একটা কথা বললাম, এতে তো তোমাদের প্রশ্ন থাকার কথা। প্রশ্ন কি আছে? নুসরাত, নো কোশ্চেন। আচ্ছা, কোনো কোশ্চেন নাই। কোশ্চেন না থাকলে আসলে আমি বুঝতে পারি না তোমরা বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো নাই। কোশ্চেন থাকলে মনে করে যে ও আচ্ছা বুঝতে পারছে বা বোঝার চেষ্টা করছে। যদি কোশ্চেনই না থাকে তখন দেখা যায় কি মনে হয় যে একটা কলা গাছকে সামনে পড়ালে যেরকম হয় সেরকম মনে হয়। যখন কোশ্চেন করবো তার মানে তুমি জানতে চেষ্টা করছো বা তোমার জানার ইচ্ছা আছে। আর তাকেই জানানো যায় যার জানার ইচ্ছা আছে। যার জানার ইচ্ছা নেই তাকে কি বলবো আমি? তাকে তো কিছু বলার নেই, তাই না? আচ্ছা, নুসরাত বুঝতে পেরেছে, ওকে। এখন ক্লিয়ার। স্বরধ্বনিটা আবার বলেন। আচ্ছা, স্বরধ্বনিটা হচ্ছে কারো সাহায্য ছাড়াই উচ্চারিত হয়। যে ধ্বনিটা কারো সাহায্য ছাড়াই উচ্চারিত হয় সেগুলোকেই আমরা বলবো স্বরধ্বনি। আর ব্যঞ্জন ধ্বনি হচ্ছে স্বরধ্বনির সাহায্যে উচ্চারিত হয়, মানে কারো কোনো সাহায্য নিয়ে উচ্চারিত হয় হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। আর সাহায্যটা নেয় কার কাছ থেকে? স্বরধ্বনির কাছ থেকে নেয়। ঠিক আছে? যেমন আমি বলি ক, শুধু ক বললে তো হবে না, ক এর পরে কিন্তু একটা অ আছে। অ ছাড়া কিন্তু আমি ক বলতে পারবো না। বোঝা গেল? সুতরাং ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ সবসময় সাহায্য নিয়ে উচ্চারিত হয়। আচ্ছা, এখন আমি বলেছি স্বরধ্বনি 7টা। 7টা কি কি? অ, আ, এ, ও, এ, ই। ই আর উ কটা হলো? অ, আ, এ, এ, ই, উ আর ই, উ, অ, আ, এ, তারপরে ই, উ, এ, ও। ও ও মিস হয়ে গিয়েছে। তাহলে এই 7টা বর্ণই 7টা ধ্বনি হচ্ছে স্বরধ্বনি। এর মধ্যে আমি একবার বলেছি এ। এ নামের কি কোনো বর্ণ তোমরা পড়েছো? এ নামের কোনো বর্ণ কি তোমরা পড়েছো? এ নামের কোনো বর্ণ নেই। স্বরধ্বনিটা বলেছি তো। স্বরধ্বনিটা আবার বলেছি। মন বলছে স্বরধ্বনি 7টি কিভাবে? আচ্ছা, স্বরধ্বনি আর স্বরবর্ণ কিন্তু আলাদা। আমি আবারও বলছি, স্বরধ্বনি হচ্ছে সাউন্ড, ধ্বনি মানে হচ্ছে সাউন্ড। আমি একটু বুঝিয়ে বলি। হ্যাঁ, ধ্বনি মানেই হচ্ছে সাউন্ড। আমরা এই 7টা সাউন্ড করি স্বরবর্ণে। একটা হচ্ছে অ, আ, এ, ই, উ, তারপরে এ আর ও। এই 7 রকম সাউন্ড আমরা বাংলায় করি, বাংলায়। অন্যান্য ভাষায় হয়তো বেশি থাকতে পারে, কিন্তু এই 7 রকমের সাউন্ড আছে, স্বরধ্বনি আছে বাংলায়। আর ব্যঞ্জন ধ্বনি আছে 30টা। হ্যাঁ, সেটা লিখলাম না, ব্যঞ্জন ধ্বনি তোমাদের বইয়েই আছে। এই 7 রকমের সাউন্ড করি বলে এটা হচ্ছে স্বরধ্বনি। আর তুমি যে বলছো যে কিভাবে বুঝলাম না, কারণ তুমি পড়েছো স্বরবর্ণ। বর্ণ মানে হচ্ছে এই ধ্বনিকে যা দিয়ে প্রকাশ করা হয়, যে চিহ্নটা দিয়ে প্রকাশ করা হয় সেটা হচ্ছে স্বরবর্ণ। আচ্ছা, এটুকু তো বুঝতে পেরেছো তাই না? এবার দেখো বলেছে স্বরবর্ণের সংখ্যা এখানে লেখাই আছে 11টা।
একটু বড় করে দিই। এবং বলেছে যেসব ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজে পূর্ণরূপে স্পষ্ট রূপে উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জন ধ্বনি বলে, যেটা আমি বলেছি একটু আগে। আর এই ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপে হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে, তার মানে 30টা ধ্বনির লিখিত রূপ আছে ব্যঞ্জন বর্ণে। তারপরে যেগুলো আছে যেমন চন্দ্রবিন্দু, অনুস্বার, বিসর্গ, এগুলো নিয়ে মোট ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টা। ঠিক আছে, ক্লিয়ার? যে মানে বলছিলে কিভাবে, আমি কি বোঝাতে পেরেছি? এটুকু কি ক্লিয়ার? ব্যঞ্জন ধ্বনি আর বর্ণের মধ্যে যে পার্থক্যটা আমি আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো স্বরধ্বনির আবার ভাগ করেছে, একটা হচ্ছে হ্রস্বস্বর আর একটা হচ্ছে দীর্ঘস্বর। হ্রস্ব মানেই হচ্ছে ছোট বা কম, হ্রস্ব মানে হচ্ছে ছোট বা কম। দেখো এখানে হ্রস্বস্বর হচ্ছে অ, অ, ই, উ, রি, তাই না? হ্রস্ব ই, তাই না? হ্রস্ব বলি, হ্রস্ব ই, হ্রস্ব ই কে কি বলি? র, হ্রস্ব ই। তাহলে এটা হ্রস্ব স্বরের মধ্যেই পড়ে। আরেকটা বলি না হ্রস্ব উ, তাহলে এটা হ্রস্ব স্বরের মধ্যেই পড়ে। রিও হ্রস্ব স্বরের মধ্যেই পড়ে। আবার আছে দীর্ঘস্বর। দীর্ঘস্বর দেখো আমি বলি অ থেকে যদি আমি অ বলি, আকে একটু বড় করে বলি না আ, তাহলে এটা দীর্ঘ, যেটা বড় সেটাই হচ্ছে দীর্ঘ। আবার হ্রস্বইকে যেমন তাড়াতাড়ি বলি, দীর্ঘইকে বলার সময় আমি একটু দেরি করে বলি, যেমন ঈদ, তাই না? ইলিশ বলার চাইতে ঈদ বলতে বেশি সময় লাগে, ঈদ, তার মানে এটা দীর্ঘ স্বর। তারপরে আছে দীর্ঘ এ, এ একটু টান দিয়ে বলি, দীর্ঘ করে বলি। তারপরে আছে ওই, টান দিয়ে বলি, ও, ও। আমার মনে হয় তোমাদের হ্রস্বস্বর আর দীর্ঘস্বর বোঝা হয়েছে। কারো কোনো প্রশ্ন আছে? ক্লিয়ার? আচ্ছা, না ম্যাম, ঠিক আছে। মিথিলা কি বলছে? বুঝতে পেরেছে। ইরা, না ম্যাম। প্রশ্ন করবে, প্রশ্ন করলে আমি খুশি হই। ক্লিয়ার, ওকে, ঠিক আছে। তার মানে হচ্ছে এটুকু তোমরা বুঝতে পেরেছো। এখন যেটা বোঝানোর চেষ্টা করব সেটা হচ্ছে স্বরেয়, স্বরেয় তো বুঝতে পারলাম, স্বরেয়, স্বরেয়া, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ও, 11টা বর্ণ, এটুকু বুঝতে পেরেছো। এখন এই যে 11টা বর্ণ, মানে আমার যখন উচ্চারণ করলাম তখন কোথায় কোথায় বাড়ি লাগলো, বা কোথায় কোথায় কোন কিসের কিসের সাহায্যে আমি বর্ণটা উচ্চারণ করলাম সেটা একটু দেখি। দেখো স্বরেয়, স্বরেয়া যখন আমি বলি অ, আ, দেখো এখানে ধরে দেখো, এই জায়গাটা ধরে দেখো, এই জায়গায় একটা ভাইব্রেশন হয়, একটু খেয়াল করে দেখো। অ, আ, ভাইব্রেশন যদি হয়, ভাইব্রেশন, তার মানে এখানে এটা হচ্ছে কণ্ঠ, এটা হচ্ছে কণ্ঠ, ঠিক আছে। তারপরে দেখো হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব ই, দীর্ঘ ই। দেখো আমাদের যে জিহ্বাটা আছে, সেই জিহ্বাটা উল্টে এই যে তালুটা আছে উপরে, ছাদটা, মুখের ভিতরে একটা ছাদ আছে, একটা খেয়াল করো, একটা তালু আছে, হ্যাঁ, তালুটার মাঝখানে গিয়ে হালকা একটু লাগে, বা জিহ্বাটা ওই দিক লাগতে চায়, লাগে কিংবা লাগতে চায়। যেহেতু তালুতে লাগতে চায় সেজন্য এটার উচ্চারণ স্থান হচ্ছে তালু, আর এটা এজন্য এটার নাম হচ্ছে তালব্য ধ্বনি। যেহেতু এটা উচ্চারণ স্থান হচ্ছে তালু, এবং এটার নামকরণ করা হয়েছে তালব্য ধ্বনি। এরপর দেখো হ্রস্ব উ, দীর্ঘ উ, দুটাতেই আমার ঠোঁটটা একদম গোল হয়ে যায়, তাই না? উ, উ, তাহলে ঠোঁটে লাগছে, আর ঠোঁট মানেই হচ্ছে ওষ্ঠ, তাই এটার নাম হচ্ছে ওষ্ঠ ধ্বনি। তোমরা কি দেখতে পাচ্ছ? লাল দি, ওষ্ঠ ধ্বনি। রি, 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 রে, দেখো আমার জিহ্বাটা একদম মানে ভাঁজ হয়ে রি মাঝখানে চলে গিয়েছে, তাও মানে তালুর মাঝখানে না,
রে রে তালুর পেছনে, পেছনে রে রে পেছনে গিয়ে যখন লাগছে তখন সেটাকে বলে মূর্ধা। এই জন্য এটার নাম মূর্ধন্য ধ্বনি। কি নাম? মূর্ধন্য ধ্বনি। এরপরে আছে এ ওই, এও দেখো কণ্ঠ আর তালু লাগছে, কণ্ঠতে লাগছে। এ এ এখানে ভাইব্রেশন হচ্ছে, সেই ভাইব্রেশনটা দেখো মাঝখানে মনে হচ্ছে যে ইয়েতেও লাগছে, তালুতেও লাগছে, মানে উপরে গিয়ে আবার যেন মানে প্রতিধ্বনি হয়ে আবার ফিরে আসছে। ঠিক আছে, যেমন হয় না সাউন্ড, আমরা যখন ইকো করি কোনো খালি জায়গায় কথা বললে সেটা আবার বাড়ি বাড়ি খেয়ে ফিরে আসে, এরকম এটা এখান থেকে যখন শুরু হয় উপরে যেন বাড়ি খেয়ে আবার মুখ দিয়ে বের হয়ে যায়, এরকম বোধ হয়, তাই না? এই জন্য এটার নাম, যেহেতু দুই জায়গায় বাড়ি খায়, এটার জন্য নাম হচ্ছে কণ্ঠ তালব্য ধ্বনি। কণ্ঠতেও বাড়ি খায়, মানে কণ্ঠ থেকে শুরু হয় আর তালুতে বাড়ি খায়, যার কারণে এটার নাম হচ্ছে কণ্ঠ তালব্য ধ্বনি। ও ও ও ও ও ও দুটো বলতেই আমার ঠোঁট লাগছে, কিন্তু আমার এখান থেকে স্টার্ট করতে হচ্ছে। ও ও এখানেও ভাইব্রেশন হচ্ছে, আবার মুখেও গিয়ে মুখের এই জায়গাটায় টাচ করে সাউন্ডটা বের হচ্ছে, যার কারণে এটা দুই জায়গায় আঘাত করছে, কণ্ঠ ও ওষ্ঠ। এই জন্য এটার নাম হচ্ছে কণ্ঠস্থ। এটার নাম কি? কণ্ঠস্থ। এটুকু কি সবাই বুঝতে পেরেছো? একটু আমাকে জানাও। থ্যাংক ইউ মিথিলা। আচ্ছা, কার কোনো সমস্যা নেই, জিজ্ঞাসা নাই, নো কোশ্চেন। আচ্ছা ম্যাম, বুঝতে পেরেছি। মেধা ক্লিয়ার। উফ, সবাই আসলে বুঝতে পেরেছো? দীর্ঘস্বর বুঝতে পারে না। আচ্ছা, দীর্ঘস্বরটা আবার বলছি, সেটা হচ্ছে আমি যখন একটু দীর্ঘ সময় নিয়ে যেটা বলি সেটা হচ্ছে দীর্ঘস্বর, যেমন দীর্ঘ ই, এ, ওই। কিন্তু যখন আমি স্বরেও বলি অ, তাই না? আবার আ বললে আ, একটু সময় নিয়ে দীর্ঘ সময় নিয়ে বললে সেটা হচ্ছে দীর্ঘস্বর। আচ্ছা, তারপরে আছে আর কারো কোনো সমস্যা? ইরা জি ম্যাম, কি তুমি মানে সমস্যা আছে কিনা সেটা বলো। না ম্যাম, হ্যাঁ ম্যাম। মুনমুন, নো কোশ্চেন। সাইবা, ই কেন তালব্য? ই ই যখন বলি তখন জিহ্বাটা দেখো তালুর দিকে উঠতে চায়। ই জিহ্বাটা কোথায় থাকে একটু খেয়াল করো। এটা বলো, মুখে আমার সাথে সাথে বলো, তখনই নিজে টের পাবে। ই জিহ্বাটা একদম টাচ করতে যায়, ওই যে উপরে যে তালুটা আছে তার ঠিক মাঝ বরাবর একটু টাচ করতে যায়, সেজন্য ই তালব্য। সাইবা, স্যামুয়েল, তালব্য ধ্বনি বোঝালে। আচ্ছা, তালব্য ধ্বনি বোঝালে আবারও বলছি, এই যে মুখের ভেতরটা, হ্যাঁ মুখের ভেতরটা যে এই জায়গাটা, এটাকে বলা হয় তালু। যে ছাদটা আছে মুখের ভিতরে, যে ছাদটা আছে, জিহ্বা বারবার বাড়ি খায় যে জায়গাটায়, হ্যাঁ সেই জায়গাটাকে বলে তালু। আর ওই জায়গার মাঝখানে যদি কোনো মানে কোনো ধ্বনি বাড়ি খায় সেটা হচ্ছে তালব্য ধ্বনি। ঠিক আছে? আর কারো কোনো সমস্যা? বেশ ক্লিয়ার, এরা ক্লিয়ার। ওকে, আজকে অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস। মিস লাস্টের দুইটা একটু আবার বুঝিয়ে দেন অবশ্যই। রাদিয়া, লাস্টের ওটা হচ্ছে এ ওই, দুইটাই যখন আমরা বলি এখানে দেখো ভাইব্রেশন হয়, এ ওই, এ ওই যখন বলি ভাইব্রেশন হয়। আর এই যে মানে বাতাস ভাইব্রেশন হওয়া মানে কি, এখান থেকে বাতাস আসছে, সেই বাতাসটা আবার তালুতে গিয়ে বাড়ি খেয়ে মুখ দিয়ে বের হয়। ঠিক আছে? যার কারণে দুই জায়গায় আঘাত লাগে, একটা হচ্ছে কণ্ঠে, কণ্ঠেও এখানে আঘাত লাগছে, আবার তালুতেও এটা বাড়ি খাচ্ছে, বাতাসটা বাড়ি খাচ্ছে, যার কারণে এটা হচ্ছে কণ্ঠ এবং তালু দুটা উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ তালু, এটার নামকরণ করা হচ্ছে কণ্ঠ তালব্য। হ্যাঁ, কণ্ঠ তালব্য ধ্বনি। আর ও ও ও ও গলা থেকে শুরু হয়, কিন্তু বাড়ি খায় হচ্ছে ঠোঁটে, ওষ্ঠে বাড়ি খায়। ও ও, একটু বলো আমার সাথে সাথে, তাহলে বুঝতে পারবে। ও ও, তাহলে তখন তোমাদের ইজি হবে ব্যাপারটা, যেহেতু কণ্ঠে আর ওষ্ঠে বাড়ি খাচ্ছে, সে কারণে এটার নামকরণ করা হয়েছে কণ্ঠস্থ। এটা হচ্ছে তোমার
সন্ধি করেছে, কণ্ঠ যোগ ওষ্ঠ, কণ্ঠ যোগ ওষ্ঠ দুটো মিলে এই কণ্ঠ আর ও মিলে ইয়ে করে ফেলেছে, ঠিক আছে, ওকার হয়েছে, এই ওটা এখানে ওকার হয়ে একসাথে বসিয়ে দিয়েছে, ঠিক আছে। কণ্ঠস্থ, তালব্য তাই করেছে, কণ্ঠ আর তালু দুটো একসাথে মিলে সন্ধি হয়ে দুটো একসাথে ইয়ে হয়ে গিয়েছে। আশা করি এটা সবার ক্লিয়ার। এরপর নেক্সটে যাই, কারণ আজকে অনেকগুলো টপিক আছে, আমাকে ম্যারাথন ভাবে দৌড়াতে হবে। ম্যারাথন ক্লাস মানে ম্যারাথন ভাবে দৌড়ানো। আচ্ছা, কোন একটা ইম্পর্টেন্ট ব্যাপার দেখো, স্পর্শধ্বনি। স্পর্শধ্বনি একটু আগে আমরা পড়েছি, স্পর্শধ্বনি। স্পর্শ মানে হচ্ছে যে জায়গায় স্পর্শ করে সব ধ্বনিটা উচ্চারিত হয়েছে, যে জায়গাগুলোতেই। একটু আগে যেটা আমি পড়েছি সেটা হচ্ছে স্বরধ্বনি, যা যেখানে যেখানে স্পর্শ করেছে সেটাই আমরা বলেছি যে এটার উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ, তাহলে ওটা হচ্ছে কণ্ঠধ্বনি। যেটার উচ্চারণ স্থান হচ্ছে তালু, সেটা হচ্ছে তালব্য ধ্বনি। একই বিষয়, এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের জন্য। একটু আগে আমরা করেছি কি স্বরবর্ণ, এখন আমরা করব ব্যঞ্জন বর্ণ। একটু দেখি কারো কোনো কথা আছে কিনা। ও মাহিন, নো প্রবলেম, ওকে। সামিয়া ক্লিয়ার, তামিম ক্লিয়ার। আজকে তোমাদের সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে এবং আজকের ক্লাসটা করার পরে তোমাদের আর মানে প্রবলেমই থাকবে না। এই পেজটা আমি বইয়ে খুঁজে, ম্যাম কত নাম্বার পেজ? আচ্ছা, কত নাম্বার পেজ? পেজের নাম্বার বলতে পারছি না, তুমি বোঝার চেষ্টা করো, বইয়ে পরে ই করো। মূর্ধা, মূর্ধা মানে হচ্ছে মধ্য যে জায়গাটা, মূর্ধা। হ্যাঁ, মূর্ধ থেকে মূর্ধা, মূর্ধা থেকে মূর্ধন্য, ঠিক আছে, মধ্য জায়গা থেকে মূর্ধা। আচ্ছা, এটা একটু বোঝার চেষ্টা করি আমরা। সেটা হচ্ছে স্পর্শধ্বনি, আমি বলেছিলাম যে 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 জায়গায় স্পর্শ করে বা টাচ লাগে, আমি যদি একটু ইংরেজিতেও বোঝাই, যে যে জায়গায় টাচ লাগে সেই সেই জায়গাকেই বলেছে স্পর্শধ্বনি। এখন সেটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে বলবো। একটু আগে আমরা পড়েছি স্বরধ্বনি বা স্বরবর্ণ যেগুলো ছিল সেগুলো। এখন দেখো যে সব ব্যঞ্জন ধ্বনির উচ্চারণে একটু আগে যেটা করেছি সেটাতে বাতাস নিয়েও আমরা কাজ করেছি। এখানে বাতাস না, এখানে হচ্ছে জিহ্বা। জিহ্বা যে জায়গায় 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 টাচ করছে সেই জায়গাগুলোই হচ্ছে স্পর্শধ্বনি। দেখো, কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ প্রভৃতি কোনো না কোনো স্থান স্পর্শ করে উচ্চারিত হয়, তাদেরকে বলা হয় স্পর্শধ্বনি, যেটা আমি বললাম। তারপরে বলেছে ক থেকে ম পর্যন্ত, ক থেকে ম পর্যন্ত আমাদের 25টা ধ্বনি আছে। এটা একটু পড়ার জন্য আমাদের ক খটা একটু লিখে দিতে হবে। আশা করি তোমাদের মনে আছে ক খ সম্পর্কে, মনে না থাকলেও আরেকবার আমরা মনে করার চেষ্টা করি। চলো দেখো, এখানে লেখার চেষ্টা করছি ক ম। তাহলে বলেছে ক থেকে ম পর্যন্ত এই 25টা বর্ণই হচ্ছে স্পর্শধ্বনি, এই 25টাকেই বলছে স্পর্শধ্বনি। কিন্তু আমরা যে এক একটা লাইন করে করলাম না, প্রত্যেকটা লাইন হচ্ছে একটা বর্গ, এই জন্যই আমি লিখতে চেয়েছি। এই যে লিখলাম, এটা আমার এই পুরো চ্যাপ্টার, ধ্বনি ও বর্ণের পুরো চ্যাপ্টারে কাজে লাগবে। এমন পরের পেজের জন্য আবার লিখতে হতে পারে, বলা যায় না। যাই হোক, এই যে আমি লিখলাম, এই লাইনটা হচ্ছে একটা বর্গ, এই লাইনটা একটা বর্গ, এই লাইনটা একটা বর্গ, এই লাইনটা একটা বর্গ, এই লাইনটা একটা বর্গ, ঠিক আছে। তো প্রত্যেকটা একটা বর্গ। এখন বর্গের নাম দিব, যেহেতু এই লাইনের লিডার ও, তাহলে এই লাইনের বর্গের নাম হচ্ছে ক বর্গ। এই লাইনের লিডার হচ্ছে ও, তাহলে এটা হচ্ছে চ বর্গ। এই লাইনের লিডার হচ্ছে ট, তাহলে এটা ট বর্গ। এই লাইনের লিডার হচ্ছে ত, তাহলে এটা ত বর্গ। এই লাইনের লিডার হচ্ছে প, এটা হচ্ছে প বর্গ, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, আচ্ছা অন্তঃস্থ ধ্বনিতে পড়ে যাচ্ছি, আগে এটা শেষ করে নিই। এই যে দেখো, এখানে বলা আছে ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। এখানে যে আমি যেটা বললাম, যে লাইনে যে প্রথমে যে লিডার সেটা হচ্ছে সেই বর্গ। এছাড়া আরেকটা নামকরণ করেছে, যেটা হচ্ছে এই লাইনের উচ্চারণ স্থান যেখানে,
সেখানকে ওই স্থান অনুযায়ী এর নামকরণ করা হয়েছে। যেমন ক, উচ্চারণ করো আমার সাথে একটু, ক, খ, গ, ঘ, ওটা বাদ দিই, ও হচ্ছে নাসিক্য ধ্বনি। ঠিক আছে, ঘ পর্যন্ত দেখো এই গলায় শুধু ভাইব্রেশনই হচ্ছে, জিহ্বা আর কোথাও টাচ করতে হচ্ছে না, কিচ্ছু করতে হচ্ছে না, শুধু গলায় ভাইব্রেশন ছাড়া আর এটার কিছুই হচ্ছে না। তার মানে এটা হচ্ছে, এটার উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ, আর এটার নাম হচ্ছে কণ্ঠধ্বনি। হ্যাঁ, কণ্ঠ বা কণ্ঠমূলীয়, এটা কণ্ঠ আছে বা এখানে কণ্ঠমূল বলা হয়, কণ্ঠমূলীয় ধ্বনি। ঠিক আছে, এখানে প্রত্যেকটারই আলাদা নাম দেওয়া আছে। এটা হচ্ছে চ, চ যখন উচ্চারণ করছি তখন জিহ্বাটা কোথায় লাগছে দেখো তো, চ, ছ, জ, ঝ, ইও বাদ দিয়ে, ইওটা আমরা পরে ডিফাইন করছি, চ, ছ, জ, ঝ, তালুতে লাগছে। দেখো জিহ্বাটা কোথায় লাগছে, তালুতে, ঠিক এই বরাবর, চ, ছ, জ, ঝ, যেহেতু তালুতে লাগছে সেটা হচ্ছে তালব্য বর্ণ চ। তারপরে দেখো ট, ঠ, ড, ঢ, তোমার জিহ্বাটা উল্টিয়ে কোথায় লাগছে, মূর্ধায় লাগছে। এ দেখো এই জন্য এটা নামও দিয়েছি কিন্তু, মূর্ধন্য। সব যাদের মনে থাকবে না তারা একটু এটা এটা দেখেও মনে করতে পারবে যে মূর্ধন্য যে বর্গে আছে সেটা উচ্চারণ স্থান হচ্ছে মূর্ধা। মূর্ধন্য যে লাইনে আছে সেই বর্গের উচ্চারণ স্থান হচ্ছে মূর্ধা। তারপর আছে ত, থ, দ, ধ, দন্তন্য। দন্তন্য মানে হচ্ছে, দন্ত মানে দাঁত, যখন আমরা উচ্চারণ করছি ত, দেখো দাঁতের উপরে যে শেকড় গুলো আছে, মূলগুলো আছে, সেগুলোতে টাচ লাগছে, ত, থ, দ, ধ, তাহলে এটার নাম দিব আমরা দন্ত। দন্ত, দন্ত মানে দাঁত। আবার যদি কারো মনে না থাকে সেক্ষেত্রে চিন্তা করবে যে বর্গে দন্ত ন আছে সেই বর্গের উচ্চারণ স্থান হচ্ছে দন্ত। ঠিক আছে, তারপর দেখো প, ফ, ব, ভ, ম, প, ফ, ব, ভ, ম, সবগুলোতেই আমার দুইটা ঠোঁট ব্যবহার করতে হচ্ছে। সুতরাং এই বর্গের উচ্চারণ স্থান হচ্ছে ওষ্ঠ। এটুকু কোনো সবার কি ক্লিয়ার হয়েছে? একটু আমাকে জানাও, ও পর্যন্ত সবার ক্লিয়ার? এখন আমরা স্পর্শধ্বনি বুঝতে পারলাম, ক থেকে ম হচ্ছে স্পর্শধ্বনি। স্পর্শধ্বনিকে আগে প্রথমে বর্গে ভাগ করেছি এবং যে জায়গায় জায়গায় স্পর্শ লেগেছে, আমি ক স্পর্শ লেগেছে কণ্ঠে, এই জন্য নাম দিয়েছি কণ্ঠবর্ণ, কণ্ঠমূলীয় বর্ণ। চ স্পর্শ লাগছে তালুতে, এই জন্য এটার নাম তালব্য। ট লাগছে হচ্ছে মূর্ধায়, এই জন্য এই বর্গের নাম হচ্ছে মূর্ধন্য বর্ণ বা মূর্ধা, এটার উচ্চারণ স্থান। ত, থ, দ, ধ এই বর্গের উচ্চারণ স্থান হচ্ছে দন্ত, কারণ এটা টাচ লাগছে দাঁতে। আর প, ফ, ব, ভ এই দুইটাই আমাদের ঠোঁটে টাচ লাগছে, যার কারণে এটার নাম দিয়েছি আমরা কি, ওষ্ঠ। নেক্সট আবার আছে অন্তস্থ ধ্বনি। অন্তস্থ ধ্বনি ময়ের পরে কি বলতো, অন্তস্থ জ, বয় শূন্য র, ল, তাই না, ল। তারপরে কি, তালব্য স, মূর্ধন্য স, দন্তাস্য হ। ঠিক আছে, এইটার সাথে আবার অন্তস্থ জয়ের মতো আরেকটা আছে অন্তস্থ অ। এই লাইনটাকে আমরা বলবো অন্তস্থ ধ্বনি, আর এই লাইনটাকে বলবো আমরা ঊষ্ম ধ্বনি। ঠিক আছে, এভাবে পড়লে অবজেক্টিভে তোমাদের বোঝাটা খুব ইজি হবে, কারণ গ্রামার থেকে তো আমাদের অবজেক্টিভে আসবে, জিজ্ঞেস করবে যে ঊষ্ম ধ্বনি কোনটা, বা এখান থেকে হয়তো দন্তাস্য দিয়ে বলছে এটাকে ঊষ্ম ধ্বনি কিনা, এগুলোই তো জিজ্ঞেস করবে, তাই না? তো এটা হচ্ছে আমাদের অন্তস্থ ধ্বনি, আর এই লাইনটা হচ্ছে আমাদের ঊষ্ম ধ্বনি। অন্তস্থ কেন, স্পর্শ ধ্বনি আর ঊষ্ম ধ্বনির মাঝখানে হচ্ছে এই লাইনটা, যার কারণে এইটার নাম হচ্ছে অন্তস্থ ধ্বনি। ঠিক আছে, এছাড়া অন্তস্থ ধ্বনি আর
আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে এদেরকে শেষ ধ্বনি বলে। এই হ সারা তিনটাই আমাদের যখন উচ্চারণ করি তখন কি করতে হয়, যেমন তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, সবগুলোতে স হয়, একটা শীষ একটা শব্দ হয়, তাই না? এই জন্য এটার নাম আবার, এই তিনটার নাম আবার শীষ ধ্বনি। দেখো কি কনফিউজিং। এটাকে নাম দিয়েছি প্রথমে উষ্মধ্বনি, উষ্মধ্বনি, উষ্মধ্বনি বলা যাবে না, উষ্মধ্বনি। হ্যাঁ, এটার নাম দিয়েছি উষ্মধ্বনি, আবার এটাকে হকে বাদ দিয়ে এই তিনটার নাম দিয়েছি আবার শীষ ধ্বনি বা শ্বাস ধ্বনি। হ্যাঁ, এই যে বলা আছে তিনটি ধ্বনিকে আবার শীষ ধ্বনিও বলা হয়, কারণ শীষ দেওয়ার সাথে এই ধ্বনিগুলোর সাদৃশ্য রয়েছে। বুঝতে পেরেছো? এখন যদি আমাদেরকে হ দিয়ে শুধু জিজ্ঞেস করে এটা কি ধ্বনি, হ কি ধ্বনি, বলতে পারবে না। হ কিন্তু শীষ ধ্বনি না, কি ধ্বনি? উষ্মধ্বনি। ঠিক আছে, আবার বয়শূন্য র দিয়ে জিজ্ঞেস করতে পারে এটা কি ধ্বনি, বয়শূন্য র কি ধ্বনি? অন্তস্থ ধ্বনি। ঠিক আছে, ক্লিয়ার? এটুকু কি বুঝতে পেরেছো? দেখো আমি যা বলেছি এক্সাক্ট সেম কিছুই কিন্তু আছে। আমি ক খ গ ঘ এটাকে বলেছিলাম কণ্ঠ, এটা আছে কণ্ঠে, আছে কণ্ঠে। দেখো তো, আমি কণ্ঠ বলেছিলাম, কণ্ঠই আছে। আবার চ ছ জ ঝ এও পর্যন্ত বলেছিলাম তালু, এর সাথে অ্যাড হয়েছে অন্তস্থ অ তালব্যস্য। দেখো তালব্যস্য বলতেই আমাদের একটা তালু তালু লাগে, তাই না? সুতরাং এটাতে যদি অবজেক্টিভে আসে তার তালব্যস্য কোন ধ্বনি, উচ্চারণ স্থান কি, এটা ইজিলি বলতে পারবো, কারণ এটা তালব্যস্য। তালব্যস্য মানে কি? তালব্যস্য তার মানে কি এখানে তালু আছে, তো খুব ইজি না? তালব্যস্য যদি অবজেক্টিভে আসে, এটা উচ্চারণ স্থান হচ্ছে তালু। আবার দেখো ট ঠ ড ঢ মূর্ধন্য, এইটুকু আমি বলেছিলাম উচ্চারণ স্থান হচ্ছে মূর্ধা, সাথে অ্যাড হয়েছে দেখো বয়শূন্য র, ডয়শূন্য র, ঢয়শূন্য র, মূর্ধন্য স। এটা মনে রাখবা কিভাবে? এটা মনে রাখবে হচ্ছে বয়শূন্য র, এটা হচ্ছে মানে তালু, এটা একটু মনে রাখতে হবে। কিন্তু দেখো এখানে ড আছে, ড এর নিচে ফোঁটা দিলে ডয় শূন্য র হয়ে যায়, তাহলে এটা মনে থাকবে যে ড আছে যেখানে ডয় শূন্য র আছে সেখানে, আবার ঢ আছে যেখানে ঢয় শূন্য র আছে সেখানে। তার মানে এইটা যে তালু, এটা একটু মনে মানে এই চারটা মনে রাখলেই এটা মনে রাখা ইজি, তাই না? আরেকটা ব্যাপার আছে মূর্ধন্য স আছে, তার মানে মূর্ধা যে জায়গায় আছে মূর্ধন্য স সেখানেই আছে। এখন যদি কোশ্চেন হয় মূর্ধন্য স উচ্চারণ স্থান কি, ইজিলি পাওয়ার কথা, কারণ মূর্ধন্য স তো মূর্ধাই হবে, তাই না? এটার নামের সাথে এটার উচ্চারণ স্থান আছে। ওকে, তারপরে দেখো ত থ দ ধ দন্ত ন, এটা বলেছিলাম যে দন্ত বর্ণ, মাঝখানে তোমাদের মনে রাখতে হবে লটা, ল দন্ত বর্ণ, ল দন্ত বর্ণ। আর দন্ত স এর কথা তো তোমাদের ইজি মনে থাকবে, ইজিলি মনে থাকার কথা, কারণ দন্ত স, দন্ত স নামের সাথে এর উচ্চারণ স্থান আছে, দন্ত স। ঠিক আছে, প ফ ব ভ ম, এইখানে তো আর কোনো কনফিউশন নাই, আমি যা বলেছিলাম তাই আছে। ঠিক আছে, ওরে বাবা কে তো, পেজ কত পেজ কত পেজ কত পেজ কত জানি না তো, পেজ কত একটু কেউ বলে দাও তো, আমি পেজ কত জানি না। ম্যাম পারবো ক থেকে চন্দ্রবিন্দু বলতে, ওকে। এখন পারলেও আমি বুঝতে পারবো না দেখে দেখে বলছো নাকি না দেখে বলছো, সরাসরি ক্লাস হলে বোঝা যেত। নুসরাত ম্যাম আমাদের বইয়ে এইটা এই শোকটা একটু আলাদা আছে, হ্যাঁ একটু আলাদা আছে, তোমাদের বইয়ে অনেক শর্ট করে দেওয়া আছে, কিন্তু কোশ্চেনটা কিন্তু শর্ট করে আসবে না। ওকে, কে এটা? মাহিন পারবে, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত পারবে। আচ্ছা, যে পৃষ্ঠা নাম্বার চাচ্ছিলে মন বলে দিয়েছে, পৃষ্ঠা 14, পৃষ্ঠা 14, ওই যে রাদিয়া বলে দিয়েছে, যে পৃষ্ঠা নাম্বার চাচ্ছিলে তাকে বলে দিয়েছে পৃষ্ঠা নাম্বার 14। আচ্ছা, নেক্সটে আমরা একটু যাই, নেক্সটে যাই আমরা একটু। আচ্ছা, যেটা আমি বলেছি সেটাই এখন এখানে আছে।
যেটা আমি বলেছিলাম সেটাই এখানে আছে। আমি যেটা বড় করে বললাম সেটাই আছে এখানে। এই যে পৃষ্ঠা নাম্বার 15। আচ্ছা, বলেছিলাম যেটার সাথে কণ্ঠ মানে টাচ লাগে সেটা হচ্ছে কণ্ঠ বা জিহ্বা মূল। মানে জিহ্বা মূল মানে, মূল মানে কি? শেকড়। জিহ্বা মূল মানে হচ্ছে জীব, দেখো জীবটা যেখানে আটকে আছে তার পিছনে, যেটা জীব থেকে জিহ্বা যেখান থেকে শুরু হয়েছে সেটাকেই বলে জিহ্বা মূল। হ্যাঁ, সেটা তাকেই বলে কণ্ঠধ্বনি। একটু আগেই বললাম, যেমন অ আ ক খ গ ঘ সবগুলোই হচ্ছে কণ্ঠধ্বনি। তারপরে আছে তালব্য ধ্বনি, যেখানে উচ্চারণ স্থান তালু। এটা আমি আবারও ব্যাখ্যা করলাম না। হ্যাঁ, ওষ্ঠধ্বনি পর্যন্ত তোমরা পারো। কণ্ঠ তালব্য আমি পড়িয়েছি, অ আ ক অ আ যখন বলেছিলাম তখন বলেছিলাম যে এটা কণ্ঠ ধ্বনি। কণ্ঠ তালব্য হচ্ছে এ ওই, আর কণ্ঠ ওষ্ঠ হচ্ছে ও ও। বলেছি একটু আগে। যেটা বলি নাই সেটা হচ্ছে স্পৃষ্ট ধ্বনি। স্পৃষ্ট ধ্বনি একটু বলার আগে আবার আমাকে লিখে নিতে হবে। হ্যাঁ, আমাকে আবার লিখতে হবে, যে বর্গগুলো লিখেছিলাম সেটা আবার একটু লিখতে হবে। তারপর আমি একটু বলি, ক বর্গ প বর্গের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধ্বনিগুলোর উচ্চারণকালে মুখ বিবরের মানে মুখের ভিতরের, বিবর মানে গর্ত, মুখ বিবরের বিশেষ স্থান স্পৃষ্ট হয় বলে এগুলোকে বলা হয় স্পৃষ্ট ধ্বনি। ক বর্গ প বর্গের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ মানে হচ্ছে ক খ গ ঘ মানে নাসিক্য বর্ণ ছাড়া, ইয় উ ইয় মূর্ধন্য দন্তান্ন ম, এই 5টা বর্ণ বাদে স্পর্শ ধ্বনির যেগুলো ছিল সেগুলোকে বলা হয় স্পৃষ্ট ধ্বনি। হ্যাঁ, আর এই যে বাদ দিলাম যেটা কি ও ইয়, উ ইয় মূর্ধন্য, ও ইয় মূর্ধন্য দন্তান্ন ম, এই 5টা বলেছিলাম, এই 5টা ধ্বনি বাদে যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে স্পর্শ ধ্বনি। আর এই 5টা ধ্বনিকে বলা হয় আনুনাসিক বা নাসিক্য ধ্বনি। আনুনাসিক বা নাসিক্য মানে নাক দিয়ে উচ্চারণ করে, যেমন ও ইয় মূর্ধন্য দন্তান্ন। ঠিক আছে, নাক দিয়ে উচ্চারণ করি, যার কারণে ওগুলোকে বলবো নাসিক্য বা আনুনাসিক। ঠিক আছে, এরপরে বলেছে অঘোষ আর ঘোষ। এটা বলার জন্য আমাকে আবার একটু নেক্সট পেজে গিয়ে বলছি। আচ্ছা, নেক্সট পেজে গিয়ে বলছি কারণ আমি আবার লিখবো, কক্ষটা আবার লিখবো, তাহলে তোমাদের জন্য এটা ইজি হবে। আবার একটু লিখছি, সেটা হচ্ছে ও চ ছ বর্গীয় জ ঝ ইয়। বোঝা যাচ্ছে? ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ দন্তান্ন প ফ ব ভ ম। ঠিক আছে, 25টা স্পর্শ ধ্বনি একটু বলে নিলাম, বাঁকা হয়েছে যদিও আমার লেখা। এখন এটাকে আমি যদি এইভাবে ভাগ করি, একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন, চারটা লাইন, 5টা লাইন। ঠিক আছে, এখন বলেছে ঘোষ ধ্বনি আর অঘোষ ধ্বনি। ঘোষ হচ্ছে যেটাতে আঘাত লাগে আর যেটাতে আঘাত লাগে না। যেমন এখানে যেমন বলা আছে বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধ্বনি। আচ্ছা, এটাকে একটু নাম্বার দিয়ে নে। হ্যাঁ, 1 2 3 4 5। বোঝা যাচ্ছে আমার লেখা? বলেছে ঘোষ ধ্বনি হচ্ছে বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধ্বনি এবং হ, এগুলোকে উচ্চারণকালে আঘাতজনিত
ঘোষ বা শব্দ সৃষ্টি হয়, এই জন্য এটাকে বলা হয় তৃতীয় চতুর্থ, মানে 3 নাম্বার লাইনের গুলো গ, জ, ড, দ, ব। আবার দেখো 4 লাইন 3 নাম্বার বলেছে, তৃতীয় চতুর্থ পঞ্চম। তৃতীয় হচ্ছে 3 নাম্বার লাইন, চতুর্থ হচ্ছে 4 নাম্বার লাইন, পঞ্চম হচ্ছে 5 নাম্বার লাইন। তাহলে 3 3 4 5 এই লাইনের এগুলো হচ্ছে ঘোষ। কারণ কি, এগুলোতে আঘাত লাগে। দেখো গ, ঘ, ম, তিনটাতেই আমার যখন আমি বলি আমার জোর বেশি দিতে হয়। যখন আমি জোর বেশি দেই তার মানে আঘাত বেশি করি। কিন্তু এই 1 আর 2 তার মানে এই দুটা হচ্ছে অঘোষ, আঘাত কম লাগে। ক, খ বেশি আঘাত দিতে হয় না। কিন্তু আমি যখন গ ঘ বলি, গ, ঘ, গ এর চেয়ে বেশি আমার আঘাত দিতে হয় ঘ কে। তাহলে তার মানে হচ্ছে ইজি ভাবে মনে রাখার জন্য আমাদের মনে রাখতে হবে 1 2 ঘোষ, 3 4 5 অঘোষ। না সরি, 1 2 অঘোষ, 3 4 5 হচ্ছে ঘোষ। ঠিক আছে, ইজি মনে রাখার জন্য। কারণ এখান থেকে কোশ্চেন আসবে কি, খ কি ধরনের বর্ণ, ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ। ঠিক আছে, আমি কি বোঝাতে পারলাম? এখন আমাদের যদি ইজিলি মনে থাকে যে 1 2 অঘোষ, 3 4 5 ঘোষ, তাহলে তো 3 নাম্বার লাইনে গ আছে, তাহলে গ হচ্ছে ঘোষ। ইজি। আরো আছে অল্পপ্রাণ মহাপ্রাণ পড়বো, তাই না? অল্পপ্রাণ বলেছে যে সব ধ্বনির উচ্চারণকালে বাতাসের চাপের স্বল্পতা, মানে কম বাতাস লাগে, সেগুলো হচ্ছে অল্পপ্রাণ। এগুলো কি কি? প্রথম, তৃতীয়, পঞ্চম, তার মানে 1 3 5 হচ্ছে অল্পপ্রাণ, 2 আর 4 হচ্ছে মহাপ্রাণ। 1 3 5 দেখো, ক চ ট ত প, 1 1 3 নাম্বার হচ্ছে গ জ ড দ ব, 5 নাম্বার হচ্ছে ও ইয় মূর্ধন্য দন্তান্ন ম। 1 3 5 হচ্ছে অল্প প্রাণ, আর 2 আর 4 তারপরে খ ছ, খ ছ ঠ থ ফ হচ্ছে 2, 4 নাম্বার হচ্ছে ঘ ঝ ঢ দ ভ। ঠিক আছে, 2 আর 4 হচ্ছে মহাপ্রাণ। মনে থাকবে? 1 2 অঘোষ, 3 4 5 ঘোষ। আবার 1 3 5 হচ্ছে অল্প প্রাণ, 2 আর 4 হচ্ছে মহাপ্রাণ। খুব ইজি করে দিয়েছি, যে কোনো কারোই মনে থাকার কথা। কারো কি কোনো সমস্যা আছে? মন মন, ওকে মিস মন। অল্প প্রাণ ধ্বনি, মহাপ্রাণ ধ্বনি, ঘোষ ধ্বনি বুঝিনি, আবার বোঝাচ্ছি, একটু মনোযোগ দিয়ে বুঝো। মাহিন ইসলাম, অল ক্লিয়ার। কারো যদি সমস্যা থাকে একটু জানাও। ম্যাম বইটা একটু সোজা করেন। আচ্ছা, সোজা করব। স্পর্শধ্বনি আর উষ্ম ধ্বনির মাঝখানে যেটা আছে অন্তস্থ ধ্বনি। তামিম ক্লিয়ার, মেধা জি ম্যাম, ম্যাম অল ক্লিয়ার, এই জি ওকে। আচ্ছা, একজন শুধু বলেছে অল্পপ্রাণ মহাপ্রাণ ঘোষ অঘোষ আবার বলার জন্য। আচ্ছা, অল্পপ্রাণ হচ্ছে বাতাসের চাপের স্বল্পতা, মানে আমাদের অল্প বাতাস লাগে। অল্প প্রাণ কথাটার মধ্যেই কিন্তু এটার অর্থটা নিহিত আছে। অল্প প্রাণ মানে আমাদের প্রাণে কষ্ট কম লাগে, অল্প বাতাস লাগে। আর মহাপ্রাণ মানে বেশি বাতাস লাগে, তাই না? অল্প প্রাণ, এজন্য অল্প প্রাণ হচ্ছে এই বর্গের, এখানে 25টা বর্ণ আছে, 25টা বর্ণের মধ্যে আমি 5টা মানে লাইনে ভাগ করেছি। আর 1 3 5, 1 3 5 হচ্ছে আমার অল্প প্রাণ, মানে অল্প বাতাস লাগে। যেমন ক, কর চাইতে বেশি বাতাস লাগে কি? খ, খ বেশি বাতাস লাগে, তাহলে কয় অল্প প্রাণ। আবার গ ঘ এর মধ্যে গয়ে অল্প বাতাস লাগে, সেজন্য আমরা ভাগ করেছি 1 3 5, ওতেও কম বাতাস লাগে। এই গেল অল্প প্রাণ। তাহলে অল্প প্রাণের বিপরীত হচ্ছে মহাপ্রাণ। মহাপ্রাণ মানে বাতাস বেশি লাগে। বোঝাতে পারলাম? যেটাতে বাতাস বেশি লাগে, যেমন খ, খ আমার গলার চাপ দিতে হচ্ছে এবং বাতাসও বেশি দিতে হচ্ছে। হ্যাঁ, এই জন্য আমি যখন বলবো বাতাসের চাপের স্বল্পতার উপরে ডিপেন্ড করে দুই ভাগে ভাগ করেছি, অল্প প্রাণ মহাপ্রাণ। আর কিসের জন্য? উচ্চারণকালে গলায় মানে আঘাত লাগে কিনা বা চাপ লাগে কিনা সেটার উপর ডিপেন্ড করে দুই ভাগ ভাগ করেছি। একটা হচ্ছে ঘোষ, অঘোষ। শুধু এইটুকু মনে রাখবা, 1 3 5 হচ্ছে অল্প প্রাণ, 2 আর 4 হচ্ছে মহাপ্রাণ, আর 1 2 হচ্ছে অঘোষ, 3 4 5 হচ্ছে ঘোষ। ক্লিয়ার? এটুকু যদি ক্লিয়ার হয় তাহলে আমি পরের দিকে যাব।
এখন আমাদের অঘোষ, অল্প প্রাণ, মহাপ্রাণ, ঘোষ, অঘোষ, শেষ, পরাশ্রয়ী ধ্বনি। কিছু ধ্বনি আছে যেগুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে না, আরেকজনের উপরে বা পাশে বা সামনে এভাবে বসে হচ্ছে উচ্চারিত হয়। যেমন হচ্ছে অনুস্বার, চন্দ্রবিন্দু, বিসর্গ। শুধু বিসর্গ দিয়ে কোনো শব্দ আছে? শুধু চন্দ্রবিন্দু দিয়ে কোনো শব্দ আছে? যেহেতু ওরা নিজেরা ব্যবহৃত হতে পারে না বা এগুলো নিজেরা শব্দ তৈরি করতে পারে না, শুধু ধরো চন্দ্রবিন্দুটা কারো উপরে দিতে হয়, তার বা তিনির উপর তো হয় না, তারের উপর যদি দেই তাহলে কি বোঝায়? উনি সম্মানীয় ব্যক্তি, তাই না? আবার ধরো চাঁদ, চাঁদকে আমি চন্দ্রবিন্দু দেই উপরে, তাই না? কেন চাঁদকে চন্দ্রবিন্দু দেই? কারণ সংস্কৃত শব্দ ছিল এটার চন্দ্র, চন্দ্রকে আমি শর্ট করে চাঁদ করেছি, যেহেতু মাঝখানে একটা কি ছিল, দন্তান্ন ছিল, চন্দ্র, চন্দ্র দন্তান্ন ছিল, আর দন্তান্নটা নাকে বাজতো, যেহেতু সেটা নাকে বাজতো সেজন্য আমরা একটা চন্দ্রবিন্দু দিতাম। চন্দ্রবিন্দু দিয়ে আলাদা কোনো শব্দ হয় না, যেহেতু শব্দ হয় না সেজন্য এগুলোকে কি বলবো আমরা? পরাশ্রয়ী বর্ণ। আচ্ছা, এই যে আমি প্রথমে একটা এ ধ্বনি বলেছি, এ ধ্বনি, এ ধ্বনির তো কোনো প্রতীক বা বর্ণ নেই, আছে? আমরা মানে 11টা যে স্বরধ্বনি পড়েছি, সেই স্বরধ্বনির মধ্যে কি এ ছিল? এ ধ্বনিটা আমরা পরে এড করেছি, কারণ এ ধ্বনির আমরা অনেক ব্যবহার করি, যেহেতু ব্যবহার আছে কিন্তু প্রকাশ নেই। আমরা ব্যবহার করছি কিন্তু এটাকে আমরা আলাদা মানে আলাদা বর্ণে কখনো স্বীকার করছি না, কিন্তু এটা যে আছে সেটাই বলেছে। উচ্চারণ একটি বাচনিক প্রক্রিয়া। বাচনিক বলতে বচন থেকে বাচনিক, যেটাতে আমরা মুখ দিয়ে যেটা উচ্চারিত করি, বা মানে বচন মানেই বলা, যেটাতে আমাকে বলতে হয় সেটা হচ্ছে উচ্চারণ। আমরা যখন কথা না বলি, আমরা যদি ইশারায় কথা বলি তাহলে তো উচ্চারণের দরকার পড়ে না, তাই না? ইশারায় কথা বলে উচ্চারণের দরকার পড়ে? মোটেই না। তাহলে উচ্চারণের দরকার পড়বে যখন আমরা কথা বলতে চাইবো। ওকে, তো ভাষার উচ্চারণের শুদ্ধতা রক্ষিত না হলে মূল উদ্দেশ্য ব্যাহত হয়। এগুলো কিন্তু সব ইম্পর্টেন্ট, এগুলো এই লাইনগুলো থেকে অনেক 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 অবজেক্টিভ আসবে। এই চ্যাপ্টার এবং শব্দের যে চ্যাপ্টারটা আজকে আমি পড়ানোর চিন্তা করেছি, দুটোতেই মনে করো যে এমসিকিউ এর পাহাড়। আমি চাইলে 100টা এমসিকিউ তৈরি করে দিতে পারবো, এত এত এমসিকিউ বা এতগুলো তোমাদের কি বলে এটাকে, নৈর্ব্যক্তিক যেটা হতে পারে। তো সুতরাং প্রত্যেকটা লাইনটাই খেয়াল করে পড়তে হবে, প্রত্যেকটা লাইনই বারবার দাগিয়ে দাগিয়ে পড়বে যাতে তোমাদের মনে থাকে। তো ভাষার উচ্চারণের শুদ্ধতা রক্ষিত না হলে মূল উদ্দেশ্য ব্যাহত হয়। এখানে কোশ্চেন থাকতে পারে, ভাষার উচ্চারণের শুদ্ধতা রক্ষিত না হলে কি ব্যাহত হয়। খুবই কমপ্লিকেটেড, আজকের যে চ্যাপ্টার গুলো নিয়েছি প্রত্যেকটাই কমপ্লিকেটেড। আচ্ছা, মনের ভাব প্রকাশের উদ্দেশ্যে উচ্চারিত অর্থবোধক ধ্বনি সমষ্টি ভাষা। দুভাবে ধ্বনি ভাষাকে প্রকাশ করা যায়, একটি হচ্ছে মুখ দিয়ে উচ্চারণ করে, আর দুই হচ্ছে লিখে। মুখ দিয়ে উচ্চারণটা যেটা করব সেটাই তো আমরা লিখে করব। যেমন আমি ক বলতে চাই, এখন আমি ক বুঝাচ্ছি, সেটা তুমি বাংলায় ক দিয়ে বুঝাও, আবার ইংলিশে সি দিয়ে বুঝাও, নাহলে কে দিয়ে বুঝাও, কিংবা আরবিতে কাফ দিয়ে বুঝাও বা কফ দিয়ে বুঝাও, আমি তো বোঝাচ্ছি ক, আমার ধ্বনিটা হচ্ছে ক। বুঝতে পেরেছো? তো বলেছে শুদ্ধ উচ্চারণ সঠিক মনোভাব প্রকাশের জন্য সহায়ক, পক্ষান্তরে অশুদ্ধ উচ্চারণের শব্দের অর্থ বিভ্রান্তি ও বিকৃতি ঘটে। তাই যাই হোক, এখানে সেইগুলোই বলেছে যেগুলো আমি এতক্ষণ বললাম, যে স্বরবর্ণের সংখ্যা হচ্ছে 11টি, স্বরবর্ণের সংখ্যা হচ্ছে 11টি, আর হচ্ছে ধ্বনির সংখ্যা 7টি, যেটা আমি বলেছিলাম ধ্বনির মধ্যে এই যে এইগুলো আছে। ঠিক আছে, যে এ ধ্বনির ব্যাপকভাবে ব্যবহৃত হলেও বর্ণের জন্য কত পৃথক বর্ণ চিহ্ন নেই। এখান থেকে এমসিকিউ আসবে, কোনটি ব্যাপকভাবে ব্যবহৃত হলেও তার কোনো পৃথক বর্ণ চিহ্ন নেই। ঠিক আছে, আমি কিন্তু লাইনটাও আমি উঠিয়ে দিলাম যে এই লাইনের কিন্তু এরকম কোশ্চেন হতে পারে। আচ্ছা, এটুকু তাহলে ক্লিয়ার। আমি কি চেঞ্জ করব? কারো কোনো প্রশ্ন আছে? মাথার উপরে দিয়ে গেছে, কোন জায়গাটা মাথার উপরে দিয়ে গেছে? মন, এক্স্যাক্টলি সেটা বলো। মাথার উপর দিয়ে গেলে তো আমি ব্যর্থ।
ম্যাম সন্ধি অবশ্যই ম্যাম, শব্দ তত্ত্ব আর রূপ তত্ত্ব পড়ালে ভালো হয় ম্যাম, এটা আমার অ্যানুয়ালে আছে। শব্দ তত্ত্ব রূপ তত্ত্ব তো আজকে আজকে শব্দ গঠন আছে। মন আমাকে বলো কোন জায়গাটা মাথার উপর দিয়ে গিয়েছে? 1 2 3 4 5 এটা মাথার উপর দিয়ে গিয়েছে বাবা। এটা একটু ক থেকে ম পর্যন্ত তুমি তো পারোই। ক থেকে চন্দ্রবিন্দু, অনেকেই বলছে যে আমি ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত পারি। তাহলে ক থেকে ম পর্যন্ত তুমি জানো, এটা লিখে লিখে প্র্যাকটিস করবে এইভাবে। এই 5টা বর্গ এটা তোমাদের মাথায় থাকতে হবে, মাথার উপরে দিয়ে গেলে হবে না। এই 5টা বর্গ তোমাদের মাথায় থাকতে হবে, এবং যে কোনো একটা জায়গায় যেমন দ দিয়ে দিল, দ দিয়ে বলবে যে এটা কি ধরনের বর্ণ, অল্প প্রাণ, মহাপ্রাণ, ঘোষ, অঘোষ, কি ধরনের বর্ণ। তখন তোমাদের এইটা যদি মাথায় না থাকে তাহলে আনসার করবে কিভাবে? এটা মাথায় থাকলে এই যে 1 2 3 4 এই চিন্তা এইটা বর্গটা যদি ইজিলি মাথায় থাকে তাহলে যেভাবেই হোক তুমি বর্গটা বানিয়ে বানিয়ে হলেও তুমি আনসার করতে পারবে। আর একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের বলি, সেটা হচ্ছে এই যে আমি পড়াচ্ছি না, এটা শুধু ক্লাস 7 এ কাজে লাগবে না। 7 8 9 10 এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন, ইভেন চাকরির পরীক্ষায়ও আসে। আমি তো মানে কিছুদিন আগে একটা পরীক্ষায় এটা আনসার করলাম। সুতরাং এই যে এখন মাথার উপর দিয়ে যাচ্ছে, এখনো যদি মাথার উপরেই রাখো, এটাকে যদি ধরে মাথার ভিতরে ঢুকে না দাও তাহলে তোমাদের আর মানে হবে না, এটা ঢুকাতেই হবে। এটা আসলে তোমাদের কোনো বিকল্প নাই, অপশন নাই কোনো, যে না আচ্ছা বুঝতে পারছি না এটা আর পড়বো না। এটা বুঝতেই হবে, এটা মাথায় ঢুকাতেই হবে, জোর করে হলেও মাথায় ঢুকাও। এটা আজকে আমি যদি কেউ পারো তো নোট করে রাখো এবং এটা বারবার প্র্যাকটিস করবে। এই বর্গটা খুবই ইজি, কক্ষ তো সবাই পারি, জাস্ট এইভাবে লিখে তারপরে 1 2 এইভাবে এইভাবে লাইন করে দিবে। লাইন করে দিয়ে শুধু এটুকু মনে রাখবে 1 2 অঘোষ, 3 4 3 4 5 হচ্ছে ঘোষ, 1 3 5 হচ্ছে অল্প প্রাণ, আর 2 আর 4 হচ্ছে মহাপ্রাণ। দেখো এখানে কিন্তু তাই লেখা আছে। এই যে বর্গের দ্বিতীয় চতুর্থ ধ্বনির উচ্চারণ, দ্বিতীয় বলেছি আমি 2 নাম্বার লাইনকে, আর চতুর্থ ধ্বনি হচ্ছে 4 নাম্বার লাইন। এই বইয়ের কথাটাকেই আমি তোমাদেরকে কি ইজি ভাবে নোটের মতো করে দিলাম, তারপরে তোমরা বুঝতে পারছো না। ম্যাম অন্য একদিন শব্দ তত্ত্ব রূপ তত্ত্ব পড়াবেন প্লিজ ম্যাম। আচ্ছা ওকে ওকে মেধা, তোমার কথা আমি মাথায় রাখলাম। শব্দ তত্ত্ব ব্রেক, ও হো হ্যাঁ হ্যাঁ ব্রেক নিচ্ছি। আমি একটা এমসিকিউ দেব, এমসিকিউটা দেওয়ার পরে প্লিজ ব্রেক দেন। ওকে ঠিক আছে, তাহলে এমসিকিউটা পরে ব্রেক দিচ্ছি। লাস্ট লাইনটা আবার বলছেন 20 মিনিট ব্রেক দেন। 20 মিনিট ব্রেক শেষের দিকে একটু বুঝিয়ে দেন। আচ্ছা দিচ্ছি ম্যাম, ব্রেক দেন। আচ্ছা লাস্ট একটা বুঝিয়ে আমি ব্রেক দিচ্ছি, ঠিক আছে। জনগণের কথা আমার মাথায় রাখতে হবে, তাই না? জনগণ যা বলে তাই আমার শুনতে হবে। জনগণের কথা, আমরা মানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে আছি। আচ্ছা লাস্টের লাইনটা বলেছে যেটা আমি প্রথমে বলেছিলাম যে স্বরধ্বনি 7টা, মানে তখন একজন কোশ্চেন করেছিল ধ্বনি 7টা আর আমরা পড়েছি বর্ণ 11টা। এই যে সেই ধ্বনি 11টা, সরি বর্ণ 11টা। বর্ণ মানে হচ্ছে যে ধ্বনিগুলো যেটা আমরা চিহ্নে বা যে প্রতীক দিয়ে প্রকাশ করি সেটাই হচ্ছে বর্ণ, আর ধ্বনি হচ্ছে যেটা আমরা অর্থবোধক ভাবে সাউন্ড করি যেটা, সেটাই হচ্ছে ধ্বনি। ঠিক আছে, এটাই বলেছে। শুধু লাস্টের লাইনে বলেছে যে একটা ধ্বনি আছে, স্বরধ্বনির একটা আছে অ আ সে এটার ব্যবহার আছে, কিন্তু এটার জন্য আলাদা কোনো প্রতীক নেই, আলাদা কোনো প্রতীক দিয়ে এটাকে ব্যবহার করি না। আচ্ছা এখানে কিন্তু একটা ব্যাপার আছে, এটা হচ্ছে আরেকটা স্বরধ্বনি আছে এ আর এর মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, যেমন এটা হচ্ছে এক, আর এটা হচ্ছে অ্যাপেল বলি না, অ্যাপেল। ঠিক আছে, তো বলেছে এই যে এটার কোনো আলাদা প্রতীক নেই, কিন্তু এই ধ্বনিটা আমরা ব্যবহার করি। এটাই লাস্ট লাইনের মূল কথা। এখন তাহলে ব্রেকে চলে যাই। ঠিক আছে, তোমরা সবাই ব্রেক চাচ্ছ?
ব্রেকে চলে যাচ্ছি। ওকে, 15 মিনিট ব্রেক। হ্যাঁ, 15 মিনিট ব্রেক। আমি আসবো 7:30টায়, চলে আসবো 7:30-এ চলে আসবো। আয়েশা সিদ্দিকা ক্লিয়ার। ওকে, তাহলে আমরা যেটা ধ্বনি ও বর্ণ পড়েছি, আমি আবার একটু শর্ট করে বলি। আমরা পড়েছি বিভিন্ন উচ্চারণ স্থান, স্বরবর্ণের উচ্চারণ স্থান, ব্যঞ্জন বর্ণের উচ্চারণ স্থান, সেখানে ছিল স্পর্শ বর্ণ, স্পৃষ্ট ব্যঞ্জন ছিল, তারপরে ছিল অন্তস্থ বর্ণ, উষ্ণ বর্ণ, অল্প প্রাণ ধ্বনি, মহাপ্রাণ ধ্বনি, ঘোষ, অঘোষ। তাই তো? তো সেটাই একটু আমরা দেখি কতটুকু আমাদের মনে আছে। বলেছি ভাষাকে বিশ্লেষণ করলে কয়টি মৌলিক উপাদান পাওয়া যায়? একটু আমাকে তাড়াতাড়ি রেসপন্স করো। কয়টি মৌলিক উপাদান পাওয়া যায়? মুনমুন, অল ক্লিয়ার। ভাষাকে বিশ্লেষণ করলে কয়টি মৌলিক উপাদান পাওয়া যায়? একজনের থেকে নিব, যে ফার্স্ট বলবে। জুনায়েদ তামিম 4টি। জুনায়েদ বলেছে 4টি। লেটস সি। জ ফলাযুক্ত ব্যঞ্জনের সঙ্গে আকার বা আ ধ্বনির উচ্চারণ প্রায় কি হয়? জ ফলাযুক্ত ব্যঞ্জনের সঙ্গে আকার বা আ ধ্বনির উচ্চারণ প্রায় কি হয়? অনিরুদ্ধ, হ্যাঁ 4টি ঠিক আছে। সেকেন্ড 2 নাম্বার কি? হীরা, একটু বলতে হবে কোনটা বলছো, 1 বলছো না 2 বলছো? গ, কিসের গ? পুনেও, কিসের ঘ, কিসের গ? একটু বলো কত নাম্বার বলছো? গ এ। আচ্ছা, নুসরাত বলছে এ। ওকে, ভেরি গুড। বাহ, আসলে কি তোমরা তাহলে বুঝো? তাহলে আমরা ভেবেছি অনিরুদ্ধ 2 না। ওকে, নেক্সট। উচ্চারণের শুদ্ধতা রক্ষিত না হলে ভাষার কি হয়? দেখি জুনায়েদ কি বলে। 2 এর গ ঠিক আছে। 3 কি বলো? উচ্চারণের শুদ্ধতা রক্ষিত না হলে ভাষার কি হয়? মেধা কি বলছে? ম্যাম 2 এর আনসার গ। 2 তো বলেছি। 3 কি? কিসের 1? অনিরুদ্ধ বলছে 1। 3 এর ক বলছে ইরা। নেক্সট স্যামুয়েল বলছে সি ডি। কিসের সি, কিসের ডি? ঠিক করে বলো। সাইবা কি বলছে? সাইবার বলছে 3 এর ক। ইলহান বলছে এ ডি। কিসের এ, কিসের ডি? প্লিজ একটু মানে স্পেসিফিক করবে। অনেকেই বলছো এ, দেখি। ভেরি গুড, যারা এ বলেছো। বাচনিক প্রক্রিয়া কোনটি? বাচনিক প্রক্রিয়া কোনটি? 1 বানান, উচ্চারণ, বিরাম চিহ্ন, শব্দার্থ। বাচনিক প্রক্রিয়া কোনটি? বানান বলছে অনেকে। জুনায়েদ কি বলছে? শব্দার্থ বলছে জুনায়েদ। ভুল। নুসরাত বানান কিনা দেখো তো। নো, যারা বানান বলছো তারা ভুল বলছো। মেধা কি বলছে? 4 এর আনসার খ। মেধা বলছে খ। ওকে, ভেরি গুড। প্রতিটি বর্গের প্রথম দুটি ধ্বনি এ এবং তালব্য এটা মূর্ধন্য ষ হবে, ভুল হয়েছে। মূর্ধন্য ষ দন্তস্ব উচ্চারণের সময় আঘাতজনিত ঘোষ বা শব্দ সৃষ্টি হয় না, এই জন্য এগুলোকে কি বলে? প্রথম দুটি ধ্বনি মানে যে বর্গের প্রথম আর দ্বিতীয় ধ্বনি, যেটা আমি একটু আগেই বুঝিয়েছি। বর্গের প্রথম ও দ্বিতীয় ধ্বনি এবং তালব্য ষ, মূর্ধন্য ষ, দন্তস্ব উচ্চারণের সময় আঘাতজনিত ঘোষ বা শব্দ সৃষ্টি হয় না, এই জন্য এগুলোকে কি বলে? অঘোষ, ঘোষ, খ্রিষ্ট, স্পৃষ্ট। কোনটা হবে? 5 ক, অঘোষ। মেধা বলছে না, মেধা তো না, নুসরাত বলছে 5 এর ক। সবাই ক বলছে, দেখি ক কি। ভেরি গুড। ক বর্গ ও প বর্গে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধ্বনিগুলোর উচ্চারণকালে মুখ বিবরের বিশেষ স্থান স্পৃষ্ট হয় বলে এগুলোকে বলে। আবারও বলছি, ক বর্গে আর প বর্গের 1 নাম্বার লাইন যেটা ছিল
দুই নাম্বার লাইন যেটা ছিল, 3 নাম্বার লাইন যেটা ছিল, চতুর্থ লাইন যেটা ছিল, এগুলো শুধু ক আর প বর্গের বিশেষ স্থান স্পৃষ্ট হয় বলে কি বলে? কৃষ্টধ্বনি, স্পৃষ্টধ্বনি, মূর্ধন্য ধ্বনি, ওষ্ঠধ্বনি। 6 মেধা শুধু ক বলছে, কত নম্বরের ক সেটা বলছে না। ইরা কি বলছে? 6 এর খ। ইরা বলছে খ। মুনমুন, আমি 6 নম্বরে আছি। অনিরুদ্ধ 6 এর 2। পুণ্য এখনো 4 আছে। সাইবা 6 এর খ। আচ্ছা, বেশিরভাগই 6 এর খ বলছে। 6 এর খ বলছে। ভেরি গুড। উচ্চারণ স্থান দন্তমূল যেসব ধ্বনির সেগুলোকে কি বলে? উচ্চারণ স্থান দন্তমূল যেসব ধ্বনির সেগুলোকে কি বলে? কণ্ঠধ্বনি, দন্তধ্বনি, তালব্যধ্বনি, নাসিক্যধ্বনি। খুবই ইজি। সাইবা কি বলছে দেখি? সাইবা 7 এর খ বলছে। পুণ্য 6 এর খ। আয়েশা শুধু ক বলছে। কত নম্বরের ক? 6B বলছে ইলহান। আমি তো 7 নাম্বার বলছি। ইলহান। জুনায়েদ বলছে 7 এর খ। দুজন বললো খ। ইরা কি বলছে? 7 এর খ। 3 জন বললো খ। কে ফাইন্ড খ দেখি। ভেরি গুড। যেসব ধ্বনির উচ্চারণ স্থান তালু তাদেরকে কি বলে? মূর্ধন্য ধ্বনি, ওষ্ঠ, কণ্ঠ, তালব্য। ওফ, কে এটা? ইরা সবার আগে ফার্স্ট। ইরা বলছে ডি। জোনায়েদ বলছে ডি। ইলহান বলছে ডি। সবাই ডি বলছে। ঘটনা কি? মেধা ডি। ওকে ফাইন। স্পর্শধ্বনির 5টি শ্রেণী বিভাগকে কি বলা হয়? স্বর্গ, বর্গ, খণ্ড, দৃশ্য। স্পর্শ ধ্বনির 5টি শ্রেণী বিভাগকে কি বলে? মুনমুন কি বলছে? মুনমুন বলছে ওকে। ইরা কি বলছে? ইরা মুনমুন সেম কথাই বললো। অনিরুদ্ধ কি বলছে? সেম কথাই বলছে। পূর্ণিও তাই বলছে। বাহ, সবাই পারছে। আমি তো ওদেরকে হারাতেই পারছি না। সবাই বি নাম্বারে কথা বলছে। মানুষের কথা হলো অর্থযুক্ত কিছু শব্দ, অর্থযুক্ত কিছু পদ, অর্থযুক্ত কিছু ধ্বনি, অর্থযুক্ত কিছু বাক্য। কি হবে? লাস্ট, এই চ্যাপ্টারের লাস্ট এমসিকিউ। সাইবা কি বলছে? সাইবা বলছে ডি। ডি দিয়ে দেখি সাইবার কথা মতো। না, ডি না। পুনিও বলছে ডি। ডি নয়। ইলহান বলছে ডি 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 নয়, ডি ভুল। জুনায়েদ ডি বলছে। ইরা কি বলছে? গ। গ কি দেখি? ইরা বলছে গ। ইয়েস, কারণ বাক্য তখনই হবে যখন আমি অনেকগুলো ধ্বনি ব্যবহার করব, তাই না? বাক্য তখনই হবে যখন আমি অনেকগুলো ধ্বনি ব্যবহার করব। আমি যখন একটা বাক্য বলছি যে ব্যবহার করব, ব্যবহারে কতগুলো ধ্বনি আছে? ব, ব, হ, র। করব বলছি ক, র, ব। 3টা ধ্বনি, অনেকগুলো ধ্বনি মিলায়ে শব্দ হয়। অনেকগুলো শব্দ মিলে একটা বাক্য হয়। ফাইন, আমরা এখন চলে যাচ্ছি আমাদের বইয়ে। আমরা এইটুকু পর্যন্ত পড়েছি, এই চ্যাপ্টার শেষ। এরপরে যাবো সন্ধিতে। আচ্ছা, আচ্ছা, এইটা পুরো পেজ যদি কেউ দেখতে নাও পারে, আমি চেষ্টা করছি এটা বোঝানোর। এটাকে বলেছে সন্ধি। সন্ধি মানে হচ্ছে ধরো কেউ অনেক মারামারি করলো, মারামারি করার পর সবাই বললো যে এই মিলে যা, মারামারি করিস না। মারামারি করা মানে কি? দুটো বন্ধু আলাদা হয়ে যাওয়া, তাই তো? তো আরেকটা বন্ধু এসে বলছে যে তোরা মিলে যা, শুধু শুধু কেন মারামারি করছিস? তখন যে দুই বন্ধু মারামারি করছিল তারাও ভাবলো ঠিকই তো, আমার শুধু শুধু কেন ঝগড়া করলাম, কেন মারামারি করলাম, তার চাইতে আমরা
মিলেমিশে যায়। তখন কি করলো, দুই বন্ধু মারামারি করছিল তারা মিলে গেল। এই যে মিলে গেল সেটাকে বলি আমরা সন্ধি করা। তাহলে সন্ধির আরেক নাম হচ্ছে মিলন। ঠিক আছে, এই সন্ধি আমরা কোনো দুই বন্ধু করব না, আমরা করব দুটো বর্ণের মিলন। ঠিক আছে, দুটো বর্ণকে আমরা একসাথে মিলিয়ে ফেলবো, এটাকেই আমরা নাম দিয়েছি বাংলায় সন্ধি। ঠিক আছে, দুটা বর্ণ যদি আমরা একসাথে মিলাতে পারি সেটা হচ্ছে সন্ধি, আর দুটা পদ যদি আমরা একসাথে মিলাই সেটাকে নাম দিয়েছি সমাস। বোঝা গেল? তার মানে সন্ধি মানে দুইটা বর্ণের মিলন। দেখো খেয়াল করো, এখানে দেয়া আছে নবযোগ অন্য, নবযোগ অন্য। একটু খেয়াল করো, নবযোগ অন্য দেখা যাচ্ছে আমার কথা। এখানে ব বলেছি, বর পরে একটা অ আছে, তাই না? এখানে বারবার এরকম এখানে আছে একটা অ, আর এখানে একটা অ আর অ মিলে হয়ে যায় আ। অ আর অ মিলে হয়ে যায়, যখন নব বলি তখন একটা অ থাকে, যখনই নব বলছি বয়ের পরে একটা অ থাকে। এই অ আর এখানে তো অ আছে, অ আর অ মিলে স্বরে আ হয়ে যায়। এখন আমরা কার পড়েছি, তাই না? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। যখন এখানে আ হয়ে গিয়েছে তাহলে আমরা স্বরে আ তো ব্যবহার করব না, তার সংক্ষিপ্ত রূপটাকে ব্যবহার করব, তাই না? কোন শব্দের মাঝখানে তো আর স্বরবর্ণ হয় না, শব্দের মাঝখানে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হয়। যেমন আমার বাড়ি, যখন আমি বাড়ি বলি তখন কি আমি ব স্বরে আ দেই নাকি ব আকার দেই? ব আকার দেই। তাহলে এখানে যেহেতু আ হয়েছে, আ মানে সংক্ষিপ্ত রূপ বসবে, তাই না? সংক্ষিপ্ত রূপ কি? ন ব, এখানে যে আকার, বোঝা গেল? তার মানে এখানে দুটো বর্ণ করেছি, এখানে একটা ব ছিল, ন ব, এখানে ব ছিল, ওখানে অ ছিল, দুটো মিলে হয়ে গেল নবান্ন। এত মেসেজ, একটু মেসেজটা পড়ে নেই। 10 গ, হ্যাঁ আমি শেষ করে দিয়েছি। অনিরুদ্ধ, মনসি, আচ্ছা কার্তিক গ। আমি সবার আগে বলছি, আপনি পড়েন নাই। আচ্ছা ঠিক আছে, খাদিজা তাসনিম তোমারটা পড়লাম। 10 গ, দেবজ্যোতি 9 ঘ, সাইবা সাবা। ওকে, আগের মেসেজ গুলো দেখছি। পূর্ণি, some sounds are coming from other side. Yes, নামাজ হচ্ছে 10 গ, 10 গ। আচ্ছা নামাজ হচ্ছে, এই নামাজটা শেষ হলেই শুরু করে দিব আমরা, এই জন্য একটু লেন্দি। কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলো। নামাজ হচ্ছে, নামাজটা শেষ করলে তারপরে বলছি। আচ্ছা বললাম যে দুটো বর্ণের মিলনকে সন্ধি বলে। এবার হচ্ছে যে সন্ধির প্রয়োজন কেন, কেন দুটা বর্ণ মেলানোটা প্রয়োজন, আমার দরকার কি? আমরা তো না করলেও পারি। এখন আমার এখানে নবান্ন বলার দরকার কি? আমি নব অন্য বললে কি সমস্যা, তাই না? আমাদের এত কষ্ট করাচ্ছে কেন? মনে হতে পারে যে আমরা কেন এত কষ্ট করব। এখানে দেখো বলা আছে যে যখন আমরা দ্রুত উচ্চারণ করি, হ্যাঁ, যখন আমরা তাড়াতাড়ি কথা বলি তখন আমরা কি করি, এটা আসলে অজান্তেই হয়ে যায়। আর খুব একটা মজার ঘটনা মনে পড়ছে। মজার ঘটনাটা হচ্ছে, আমি যখন ছোট ছিলাম তখন একবার আমার নানু বাড়িতে গিয়েছিলাম। হ্যাঁ, নানু বাড়িতে গিয়ে গ্রামে ছিল, তো তখন হচ্ছে দেখছি একজন আরেকজনকে ডাকছে, এই মাজা, এই মাজা, এই মাজা। আমি তখন ভাবলাম একটা মানুষের নাম মাজা হয় কিভাবে?
তখন যেটা শুনলাম ব্যাখ্যা, সেটা হচ্ছে ওর নাম হচ্ছে মাজহারুল ইসলাম। হ্যাঁ, মাজহারুল ইসলামকে শর্ট করে কি নাম রেখেছে? ওই মাজা, ওই মাজা। আমার এখনো কানে বাজে যে আমি এত হেসেছিলাম যে এতটা একটা সুন্দর নামকে শর্ট করে কি বিকৃতই না করে ফেললো। তো ওই টেন্ডেন্সি থেকে মানুষ যখন কথা বলে খুব তাড়াতাড়ি বা দ্রুত উচ্চারণ করার সময়, বা যখন আসলে তো মানুষের ভাষার উদ্দেশ্য তো যোগাযোগ করা, যখন আমরা যোগাযোগ করতে চাই বা তোমাকে আমার কিছু বোঝাতে হবে, বোঝানোর জন্য যেভাবে তাড়াতাড়ি বোঝানো যায় সেভাবে করার জন্য আমরা দ্রুত উচ্চারণ করি। তখন দেখা যায় কি আমাদের যে নব অন্ন বলি বা পরিইক্ষা বলি, দুটা বলতে সময় বেশি লাগে। সুতরাং সময় কমানোর জন্য আমার এফোর্টটাকে বাঁচানোর জন্য এবং এবং শব্দটাকেও সুন্দর করার জন্য, মানে এই যে পরীক্ষা বলি, পরীক্ষা বলতে যেমন যতটা কষ্ট কম হয় তেমন বলতেও কিন্তু ভালো লাগে। যদি পরীক্ষা পরীক্ষা কেমন হলো, তখন বলতেও যেমন মানে একটু বিদঘুটে শোনায়, আবার আমার সময়ও বেশি লাগছে। সুতরাং সন্ধির প্রয়োজন দুইটা, একটা হচ্ছে দ্রুত উচ্চারণের কারণে স্বাচ্ছন্দ্য আসে, দ্রুত উচ্চারণ গ্রহণ করব তখন আমার স্বাচ্ছন্দ্য আসে, এবং উচ্চারণ সহজতর হয়, উচ্চারণটা বা যে শব্দটা আমি করি সেটা আমার শুনতে ভালো লাগে। তো এইটাই হচ্ছে সন্ধির প্রয়োজনীয়তা। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ডক্টর মোহাম্মদ এনামুল হকের মতে একাধিক ধ্বনির মিলন লোপ বা পরিবর্তনের নাম সন্ধি। একাধিক ধ্বনির মিলন, লোপ বা পরিবর্তন। লোপ মানে হচ্ছে একটা হচ্ছে চলে যেতে পারে বা শর্ট হয়ে যেতে পারে, বা দুটা বর্ণ ছিল একটা বর্ণ নাও থাকতে পারে। হ্যাঁ, এরকম একটা ছোট মানে চলে যেতে পারে, হাওয়া হয়ে যেতে পারে। লোপ মানে হচ্ছে বিলুপ্ত হয়ে যাওয়া। তো এরকম একটা বিলুপ্ত হয়ে যেতে পারে বা পরিবর্তন হয়ে অন্য একটা শব্দ চলে যেতে পারে। ঠিক আছে, তো এটার নামই হচ্ছে সন্ধি। এখানে অবজেক্টিভটা আসবে এরকম করে, একাধিক ধ্বনির মিলন, লোপ বা পরিবর্তনের নাম সন্ধি। এটা কে বলেছেন? তখন বলবে ডক্টর মোহাম্মদ এনামুল। ঠিক আছে, ওকে। সাদিদা ইসলাম মাহি, না বিকৃত করা মুনাফিকের কাজ। হ্যাঁ, এটা অবশ্যই আমি নিজেও করি। হ্যাঁ, যে নামটা বিকৃত করা উচিত না। আমাদের এলাকায় এক ছেলের নাম হাসিম, তাকে সবাই হাচ্চু ডাকে। এই নামগুলো আমার খুব কষ্ট লাগে। মানে বাবা মা খুব শখ করে নাম রাখে, এবং আমার মনে হয় নাম ব্যাপারটা খুব আবেগের জায়গা, এবং নামটাও এভাবেই রাখতে হয়। বাবা মারও উচিত এমন নাম রাখা যে নামগুলো খুব অর্থবহ এবং জীবনে গুরুত্ব নিয়ে আসে। ছেলে নাম অনেক বড় ব্যাপার, এবং এই নামটাকে বিকৃত করা আমার কাছে খুবই উইয়ার্ড লাগে। যে তাড়াহুড়া করে, তাহলে তুমি ছোট নামই রাখো। তোমার যদি দ্রুত উচ্চারণ করার প্রয়োজন পড়ে, তাহলে আমার মনে হয় ছোট নাম রাখাই উচিত। এত বড় নাম না রেখে ছোট নাম রাখো, যেটাতে তুমি মানে কমফোর্ট ফিল করো বা সবাই ডাকতে পারো, এরকম নামই রাখা উচিত। কিন্তু ওটা যেটাই রেখেছো সেটা বিকৃত করা উচিত না। আমিও ব্যক্তিগতভাবে সেটাই ভাবি। আচ্ছা, তারপরে এই গেল আমাদের সন্ধি হচ্ছে তিন প্রকার। সন্ধি হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। স্বরসন্ধি হচ্ছে একটু আগে যে স্বরবর্ণ পড়ে আসলাম 11টা, সেটা নিয়ে যে সন্ধি হয়, মানে দুইটা স্বরবর্ণের মিলনকে যে মিলনের যে সন্ধি হয় সেটা হচ্ছে স্বরসন্ধি। দুটো স্বরসন্ধি মানে দুটা স্বরসন্ধি মানে স্বরবর্ণই থাকতে হবে। যেমন আমি যদি এখন বলি, একটু আগে যেটা করেছি যেমন নব অন্ন, এখানেও অ ছিল, এখানেও অ ছিল। এটা হচ্ছে কি? স্বরসন্ধি। আর ব্যঞ্জন সন্ধি হচ্ছে একটা স্বরবর্ণ থাকতে পারে, কিন্তু ব্যঞ্জন বর্ণ অবশ্যই একটা থাকবে। যেমন এখানে দেওয়া আছে উচ্চারণ, এখানে দুটাই ব্যঞ্জন সন্ধি, তাই না? ব্যঞ্জন বর্ণ। উত মানে হচ্ছে খণ্ডত্ব, মানেই কিন্তু ত। হ্যাঁ, ত এর সংক্ষিপ্ত রূপ খণ্ডত্ব।
আর এখানে হচ্ছে চ, তাহলে দুটাই ব্যঞ্জন বর্ণ। দুটো ব্যঞ্জন বর্ণের মিলনে যে সন্ধি হয় সেটাই ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন সন্ধি, তাই না? তারপর আছে বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধির নামটা শুনেই বোঝা যাচ্ছে তার মানে এখানে বিসর্গ থাকবে, তাই না? তাই আছে কিন্তু, যেমন আবি যোগ কার, এখানে আবি বলে একটা বিসর্গ দিয়েছি। ওকে, এই বিসর্গটা কি হয়ে যায়? মূর্ধন্য ষ হয়ে যায়, আবিষ্কার। এই বিসর্গটা থাকাতে এখানে একটা মূর্ধন্য ষ বসেছে। ওকে, কখনো কখনো বিসর্গ সন্ধিকে ভিন্ন একটি শ্রেণীতে ফেলে সন্ধিকে 3 প্রকার বলা হয়, মানে আগের বইয়েতে তাই করতো। এখনকার বইয়ে মাঝে মাঝে আবার বিসর্গকে, যেহেতু বিসর্গ নিজে একটা ব্যঞ্জন সন্ধি, তাই না? ব্যঞ্জন বর্ণেই তো বিসর্গ থাকে, তো সেই হিসাবে মাঝে মাঝে এটাকে আবার ব্যঞ্জন সন্ধির মধ্যে ফেলতে চায়। কিন্তু আমার কাছে মনে হয় আলাদা করে ফেললেই, মানে আলাদা থাকলে আমাদের বুঝতে সুবিধা হয়। যাই হোক, এরপরে আছে যে সন্ধিকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটাতে কি শব্দের উৎস বিচারে, মানে এই শব্দটা কোত্থেকে আসছে, যে শব্দ বা যে বর্ণ নিয়ে আমরা কাজ করব, যে বর্ণটার সন্ধি আমরা করব, সেই বর্ণটা কোত্থেকে আসছে সেটার উপরে ভিত্তি করে আবার কি করেছে, 2 ভাগে ভাগ করেছি। ঠিক আছে, 2 ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে সংস্কৃত বা সংস্কৃত আগত, দেখো এখানেও সন্ধি করেছে, সংস্কৃত যোগ আগত, দুইটা দেখো, এখানে তো এখানে আকারের আকার বসেছে, সংস্কৃত আগত, দুইটাকে আলাদা শব্দকে একসাথে করে ফেলেছে, এখানে একটা আকার দিয়ে দিয়েছে, ভালো করে খেয়াল করে দেখো। আরেকটা হচ্ছে খাঁটি বাংলা সন্ধি, তার মানে যেগুলো সংস্কৃত শব্দ থেকে এসছে সেটা সংস্কৃত আগত, আর যেটা খাঁটি বাংলা শব্দ থেকে এসছে সেটা হচ্ছে খাঁটি বাংলা সন্ধি। দেখো, বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দের সন্ধি যেটা আমি বললাম সেটা আবার 2 প্রকার। সংস্কৃত থেকে যেগুলো আসছে সেটা আবার 2 প্রকার। দেখো, একটা হচ্ছে তৎসম সংস্কৃত আগত স্বরসন্ধি, আর তৎসম বা সংস্কৃত আগত ব্যঞ্জন সন্ধি। বুঝো, এখন শব্দ কোত্থেকে আসছে সেটার উপর ডিপেন্ড করে 2 ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে সংস্কৃত আগত, আর একটা হচ্ছে খাঁটি বাংলা থেকে যেটা আসছে সেটা। আবার সংস্কৃত আবার 2টা করেছে, সংস্কৃত স্বরসন্ধি, সংস্কৃত আগত স্বরসন্ধি, সংস্কৃত আগত ব্যঞ্জন সন্ধি। এটুকু পর্যন্ত ক্লিয়ার? প্রশ্ন করছো না কিছু? আছো তো নাকি? ম্যারাথন ক্লাস করতে সবারই একটু কষ্ট হয়। সংস্কৃত is a very beautiful and great language. Yes, সংস্কৃত আমার কাছে মনে হয় সব ভাষাই সুন্দর, সব ভাষাই সুন্দর, কোনো ভাষাই অসুন্দর নয়। ম্যাম আবার বোঝান প্লিজ। আচ্ছা, আবার বোঝাচ্ছি, একটু আমি শর্ট করে বোঝাচ্ছি। ম্যাম দেখো আবার কিভাবে বোঝাচ্ছি। একটা হচ্ছে সন্ধি, সন্ধিকে বলেছে কয় প্রকার? 3 প্রকার। স্বরসন্ধি, স্বর, ব্যঞ্জন, আরটা হচ্ছে বিসর্গ। এটা একটা গিয়েছে। আবার সন্ধিকে আবার ভাগ করেছে শব্দের উৎস বিচার করে, কোত্থেকে আসলো, আবার সন্ধিকে ভাগ করেছি। আবার ভাগ করেছে কয় ভাগে? একটা হচ্ছে তৎসম সংস্কৃত আগত, সংস্কৃতাগত, আর এটা হচ্ছে খাঁটি বাংলা। খাঁটি বাংলা এটাকে আবার 2 ভাগে ভাগ করেছে। দেখো, স্বর, ব্যঞ্জন। আশা করি সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার বলেছে খাঁটি বাংলা স্বরসন্ধি। খাঁটি বাংলা স্বরসন্ধি খাঁটি বা চলিত বাংলা শব্দ পাশাপাশি উচ্চারণের সময় একটা হচ্ছে সংস্কৃত ভাষাতে সন্ধি, সেটাকে বলা সংস্কৃত আগত বা
তৎসম সন্ধি। আর একটা হচ্ছে খাঁটি বাংলা শব্দ যদি তাড়াতাড়ি করে উচ্চারণ করার সময় যে সন্ধিটা করি সেটাকে বলবো খাঁটি বাংলা স্বরসন্ধি। এই যে আমি এখন যেটা দেখালাম সেটাই এখন দেখালো, দেখো। সন্ধি, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। স্বরসন্ধি হচ্ছে সংস্কৃত থেকে, আর একটা বাংলা থেকে। ব্যঞ্জন সন্ধি আবার তৎসম বা সংস্কৃত থেকে, আবার খাঁটি বাংলা থেকে। ঠিক আছে, এবার দেখো ব্যঞ্জন সন্ধির এবার নিয়ম আছে। সুতো সন্ধি করলে তো হবে না, অনেক কতগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলো আমাদের বুঝতে হবে। নিয়মগুলো একটু বোঝার চেষ্টা করি। একটা হচ্ছে ব্যঞ্জনের স্বরে সন্ধি। ব্যঞ্জন বর্গের প্রথম বর্গ মনে আছে, বর্গ ছিল ক, চ, ট, ত, প। যে 5টা লাইন করেছিলাম, 5টা লাইন, 5টা দলে বিভক্ত করেছিলাম, উপরে 1 2 3 4 5 দিয়েছিলাম। সেটার 1 নাম্বার যে দল ছিল ক, চ, ট, ত, প, এটার সাথে প্রথম যে লাইন সেইটার সাথে এরপরে যদি কোনো স্বরধ্বনি থাকে, বলছে স্বরধ্বনি থাকলে, স্বরধ্বনি কি কি আছে? স্বরেয়, স্বরেয়া, এ তার কোনো বর্ণ নাই, এ, ই, উ এবং ও। এই 7টা ধ্বনির মধ্যে যে কোনো একটা ধ্বনি, স্বরধ্বনি যদি বসাই, স্বরধ্বনি যদি বসাই তাহলে কি হবে? এটা 3 নাম্বার যে লাইন, 3 নাম্বার লাইন কি ছিল? ক, খ, গ। তাহলে গ, জ, ড, দ, ব। তার মানে 1 নাম্বার লাইনের সাথে যদি আমি স্বরসন্ধি বসাই তাহলে 3 নাম্বার লাইন হয়ে যাবে। কিরকম একটু দেখো, এই যে দেখো, দিক যোগ অন্ত, দিক অন্ত, দিক ক, এই যে এই লাইনের মধ্যে আছে সেটা, এই লাইনে, তার মানে বর্গের প্রথম বর্ণ, তাই তো? বর্গের প্রথম বর্ণ সাথে স্বরধ্বনি আছে, অ কি স্বরধ্বনি? স্বরধ্বনি বসালাম, কি হয়ে গেল? দিগন্ত, তাই না? এই গটা কি? বর্গের তৃতীয় বর্ণ। ক্লিয়ার? তামিম আরেকটু, কোনটা আরেকটু বাবা, একটু স্পেসিফিক, আমি প্রথমেই বলে নিয়েছি, যে জায়গাটা বুঝবে না সে জায়গাটা একটু বলবে। ম্যাম আবার একটু বোঝাবেন, সংস্কৃত আগত। আচ্ছা বুঝছে, কোন জায়গাটা বুঝবে না একটু প্লিজ আমাকে স্পেসিফিক ভাবে। সংস্কৃতটা আচ্ছা ক্লিয়ার করেছি। এইচপি ম্যাম আমি ঠিক মতো দেখতে পাচ্ছি না, আমার তোমার স্ক্রিন ভালো দেখা যায় না, মানে তোমার ডিভাইসের প্রবলেম কিনা একটু জানাও আমাকে, হ্যাঁ? আচ্ছা এইটুকু কি বুঝতে পেরেছো? বর্গের প্রথম বর্ণ কিভাবে তৃতীয় বর্ণ হলো? আমি যে একটা বর্গ করে দিয়েছিলাম ক থেকে ম পর্যন্ত, 25টা বর্ণের একটা লিস্ট করে দিয়েছিলাম, সেখানে আমি দল করে দিয়েছিলাম। সে দলগুলো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 5টা দল করে দিয়েছিলাম। সেই দলগুলোর কথাই বলছি, যেখানে আমি ক থাকলে, মানে বর্গের প্রথম বর্ণ থাকলে তারপরে যদি স্বরধ্বনি হয় তারপরে সেটা বর্গের তৃতীয় হয়ে যায়। একই সাথে যেমন প্রাক যোগ উক্ত, প্রাগ উক্ত, বাগ যোগ ইস, বাগিস। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তারপর এর পরের নিয়মটা একটু দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে চ যদি থাকে, চ এর পরে যদি স্বরধ্বনি হয়, আচ্ছা প্রত্যেকটাই তাই, বর্গের প্রথম বর্ণ ক, চ, ট, ত, প, তারপরে স্বরধ্বনি, 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 তারপরে হয়ে যায় তৃতীয় বর্ণ, বর্গের তৃতীয় বর্ণ। আমি যে লিস্ট করে দিয়েছিলাম সেই লিস্টটা যদি মাথায় রাখো তাহলে সন্ধি তোমাদের জন্য একদম পানি ভাত। ঠিক আছে, দেখো এখানে নিচ যোগ অন্ত, নিচ, নিচ, চ, চ যোগ অ হয়ে যাবে, চ এর পরে তৃতীয় বর্ণ কি? চ, ছ, জ, 3 নাম্বার হচ্ছে বর্গীয় জ, তাহলে নি যন্ত, নিযন্ত। ঠিক আছে, ক্লিয়ার? আমি না বুঝতে পারছি না, তোমরা কি আছো না ঘুমিয়ে গেলে? তামিম কি বলছে?
যেটা চেয়েছি সেটা পেয়েছি। কি চেয়েছিলে বাবা? কোনটা পেয়েছো? তোমরা আছো তো নাকি? না থাকলে তো আমি একা একা বকবক করছি। মাহিন কি বললে বুঝতে পারছি না। ও আচ্ছা, আছি। আচ্ছা, কথা না বললে কিভাবে বুঝবো বলো তো? আছি, ঘুমাই নাই। ঘুম চলে এসছে তাই না? নুসরাত নাম না ম্যাম, ঘুমাই নাই বাট ঘুম আসতেছে, ঘুম আসতেছে। একটু চা খেয়ে নাও। আই এম হিয়ার, আই এম রিডিং দ্য বুক। ওকে। মেধা, আচ্ছা ঘুমাই নাই, ঘুমিও না, একটু আছে। ক্লিয়ার ম্যাম নাই। ওকে, এটুকু তাহলে বোঝা গেল তাই না? এবার দেখো স্বরে ব্যঞ্জনে সন্ধি, স্বরে ব্যঞ্জনে সন্ধি। একটু আগে পড়েছিলাম ব্যঞ্জন স্বর, ব্যঞ্জন বর্ণ প্লাস স্বরবর্ণ। এখন পড়বো স্বরধ্বনি বা স্বরবর্ণ, তারপরে ব্যঞ্জন বর্ণ। দেখো স্বরধ্বনির পরে যদি ছ থাকে তাহলে ছয়ের জায়গায় চ ছ হয়। স্বরধ্বনি যেমন এখানে দেওয়া আছে এক, এক যোগ ছত্র। দেখো এখানে এক আছে, ক এর পরে একটা অ থাকে তাই না? ক, ক যখন আমরা উচ্চারণ করি ক যোগ একটা অ থাকে। এই অটাই আমাদের এখানে বুঝিয়েছে অ যোগ ছ। আর ছ থাকলে বলেছে কি হবে? চ ছ। দুটো মিলে হয়ে যাবে চ ছ। তাহলে এক যোগ ছত্র হয়ে যাবে একচ্ছত্র, একচ্ছত্র। ঠিক আছে? তারপরে আছে অঙ্গচ্ছেদ, অঙ্গ যোগ ছেদ, অঙ্গচ্ছেদ। মুখ যোগ ছবি, মুখচ্ছবি। তারপরে স্বরে আর সাথে যদি ছ থাকে তারপরেও চ ছ একসাথে হয়ে যাবে। যেমন আ যোগ ছন্ন, আচ্ছন্ন। আ যোগ ছাদন, আচ্ছাদন। ঠিক আছে? তারপরে ই এর সাথেও যদি একই কাজ হয় তখনও একই কথা হবে। পরিযোগ ছেদ, পরিচ্ছেদ। পরিযোগ ছেদ, পরিচ্ছেদ বা পরিচ্ছদ। প্রতিযোগ ছবি, প্রতিচ্ছবি। তাই না? তাহলে 2 নম্বর নিয়মটাও বুঝলাম। 3 নম্বর নিয়ম বলেছে ব্যঞ্জনে ব্যঞ্জনে সন্ধি। একটু আগে আমাদের ছিল স্বর ব্যঞ্জন, স্বর ব্যঞ্জন, তারপরে ছিল ব্যঞ্জন স্বর, তাই না? তারপরে ছিল এখন ব্যঞ্জন ব্যঞ্জন। ব্যঞ্জন ব্যঞ্জন কি দেখো, ত বা খণ্ডত্ব কিংবা দয়ের পরে হয়, খণ্ডত্ব কিংবা দয়ের পরে কি হবে? চ বা ছ থাকলে তখন দ বা দয়ের স্থানে চ হবে। খণ্ডত্বের সাথে যদি চ বসাই, খণ্ডত্বের সাথে যদি চ থাকে, চ অথবা ছ থাকে, তখন এটা কি হয়ে যাবে? থাকলে ত বা দ স্থানে চ হয়। এই যে এই স্থানটাতে এখানে যদি খণ্ডত্ব বা দ থাকে, দ থাকে তাহলে এখানে হয়ে যাবে চ। এই তটা হয়ে যাবে খণ্ডটা হয়ে যাবে দ। একটুখানি কনফিউজিং, কিন্তু আমার ধারণা তোমরা যদি উদাহরণ মিলিয়ে পড়ো তাহলে বুঝতে পারবে। একটুখানি কনফিউজিং। দেখো এখানে বলেছে উচ্চারণ, উচ্চারণ, উচ্চারণ। এখানে খণ্ডত্ব আছে তাই না? খণ্ডত্ব যোগ চ, এই খণ্ডটাও চ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে উচ্চারণ, উচ্চারণ। ও মা, এত মেসেজ! তামিম বুঝতে চেয়েছে যে আর কি সেটা পেয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে। 51টা কে দিল? মিস ঘুমায় গিয়েছে। ঠিক আছে, ঘুমিয়ে যাও। ঘুমালে মিস ম্যাম আর কোনো টপিক পড়াবেন না সন্ধ্যের পরে, কারণ টাইম তো হয়ে যাচ্ছে। শোনো, আজকে যদি না পারে কালকে পড়াবো, কোনো টেনশন করো না, কারণ টাইম তো হয়ে যাচ্ছে। আর গ্রুপে তো আরো টপিক কথা লেখা আছে, ডোন্ট ওরি। আচ্ছা সন্ধি তাহলে তাড়াতাড়ি শেষ করে দেই। ম্যাম আজকে কি আজকের পড়া ফুল কমপ্লিট হবে না? আজকে ফুল কমপ্লিট হবে না, কারণ আজকে সবগুলা বড় বড় চ্যাপ্টার। শব্দ গঠন এত বড়, শব্দ গঠন যদি আমি শর্ট করে পড়াই কোনো কিছুই যা হবে না, মাথার উপর দিয়ে যাবে।
এখন তোমরা কি চাও, মানে আমি খালি একটু একটু করে ছায়া দিয়ে চলে যাই, নাকি হচ্ছে তোমরা চাও আমি একটু ডিটেলস ভাবে বুঝিয়ে যাই? কারণ গ্রামার তো, গ্রামার যদি ডিটেলস না বোঝো তাহলে লাভ নেই। তোমরা কি চাও? ওকে, নেক্সট নিয়ম নাম্বার 4, 4ও একই, 6 বুঝতে পারবে। 6 বলেছে খণ্ডত থাকলে, খণ্ডত কিংবা দ থাকলে, তারপরে ড বা ঢ থাকলে এখানে কি হয়? ড হয়, দুইটাই ড হয়ে যায়। যেমন উদ্যোগ দীয়মান, উদ্দীয়মান। আমি তাহলে ফার্স্ট চলে যাই। তারপরে 7 নাম্বারও বুঝতে পারবে। এই নিয়মগুলো তোমাদের বোঝার কথা। তারপরে যদি বুঝতে না পারো, আমাকে কোন নিয়মটা বুঝতে পারছো না আমাকে একটু জানাবে, ঠিক আছে? নিয়মে আর যাচ্ছি না, আমরা চলে যাচ্ছি। আর কিছু কি আছে? নিয়মগুলো তোমরা একটু পড়ে ফেলবে। তাহলে আমরা চলে যাচ্ছি এমসিকিউতে। আমরা চলে যাচ্ছি তাহলে এমসিকিউতে। তাড়াতাড়ি ছুটি দেওয়ার চেষ্টা করছি। ওকে, পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনি এক হয়ে যায় বা বদলে যায় কেন? স্বাভাবিক নিয়মে, প্রকৃতিগতভাবে, দ্রুত উচ্চারণের ফলে, সক্রিয় প্রচেষ্টায়। একটু বলো মেধা, শর্ট করে বোঝালে তো বুঝতে পারবো না ম্যাম। তোমরা একজন বলছো ঘুমিয়ে যাচ্ছ, আরেকজন বলছে শর্ট করে বোঝালে। রিপিটিশন ইজ দ্য কি অফ সাকসেস। আচ্ছা, পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনি এক হয়ে যায় বা বদলে যায় কেন? মন, হ্যাঁ এমসিকিউ করাচ্ছি। মন বলছে ডি। সি কোনটা হয়? গৌরব 11 গ। আচ্ছা, গৌরব বলছে গ, পূর্ণিয়া বলছে 11 গ, তারপর সোমাক বলছে 11 ঘ। সব আচ্ছা, একদল বলছে ঘ, ঘ দিলাম, ঘ না। একদল বলছে গ, ফাইন। একাধিক ধ্বনির মিলন, লোপ বা পরিবর্তনের নাম সন্ধি। সংজ্ঞাটি কে দিয়েছেন? আমি এটা যখন পড়িয়েছি তখন বলতে বলতে গিয়েছিলাম যে এটা কিন্তু আসতে পারে। আচ্ছা, ক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, খ ডক্টর মোহাম্মদ এনামুল হক, গ ডক্টর হুমায়ুন আজাদ, ঘ মঞ্জুর মুর্শেদ। ডক্টর মঞ্জুর মুর্শেদ। এই নাম কি ওর? MFIT, মিফট। এতবার দিও না, তাহলে সবারটা দেখতে পারি না। গৌরব বলছে 12 খ, তারপর মেধা বলছে খ, 12 খ। ওকে, নুসরাত গ বলছে। কিসের গ? মুনমুন 2 এর 2, খ এর দিকে সবাই। আচ্ছা, পূর্ণিয়া বলছে ক, একদল বলছে ক, একদল বলছে খ। দেখি কি হয়। ক যারা বলছো তারা ভুল। ওকে, খ যারা বলছো তারা অ্যাবসলিউটলি রাইট। শব্দের উৎস বিচারে সন্ধিকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? ক 5, খ 2, গ 3, ঘ 4। শব্দের উৎস বিচারে সন্ধিকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? শব্দের উৎস বিচারে সন্ধিকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 13 নাম্বার। মন কি বলছে? বি। কিসের বি? কত নাম্বারে বি? মেহেক বলছে আমি কি আজকে ম্যাম না, এখন কিসের হোমওয়ার্ক, এখন পরীক্ষার পড়া। 12 খ, 13 নাম্বার পড়াচ্ছি। মেধা বলছে 13 খ, 13 খ। দেবজ্যোতি বলছে 13 খ, সাইবা বলছে 13 গ, মুনমুন বলছে 13 খ। একদল বলছে খ, একদল বলছে গ। গ যারা বলছে তারা ভুল। ফাইন, খ যারা বলছে তারা অ্যাবসলিউটলি রাইট। বাগর্থের সন্ধি বিচ্ছেদ কোনটা? বাক্যযোগ অর্থ, বাক্যযোগ অর্থ, বাকযোগ অর্থ, বাকযোগ অর্থ। একটু তাড়াতাড়ি কমিউনিকেট করো। মন বলছে বি। কিসের বি বাবা? বারবার একটা কথা বলছি, কত নাম্বার সেটা বলবে। পূর্ণায়ু। আচ্ছা, পূর্ণায়ু। ওকে, পূর্ণায়ু। পূর্ণায়ু তোমাকে তাড়াতাড়ি করে যদি দ্রুত উচ্চারণ করে বলতে চাই তাহলে তোমাকে ভাষায় কি ডাকে? পূর্ণা। এ বলছে কিসের এ?
শুধু শুধু ওয়ান এগুলো দিবে না, কত নাম্বার বলছো সেটা একটু বলবে। 14 এর গ বলছে মেধা, মেধা বলছে 14 এর গ। বাকিরা? গৌরব বলছে 14 এর ঘ, নুসরাত বলছে ক। তিন ধরনের কথা আসছে, একটা হচ্ছে ক না, আরেকজন বলছে ঘ, আরেকজন বলছে গ। তার মানে গ হচ্ছে সঠিক উত্তর। 15 হচ্ছে খাঁটি বাংলা সন্ধির নিয়ম কোন সন্ধির সাথে মিলে না? খাঁটি বাংলা সন্ধির নিয়ম কোন সন্ধির সাথে মিলে না? ক আঞ্চলিক, খ অতৎসম, গ খাঁটি বাংলা, ঘ তৎসম। ফার্স্ট একটু দেখি গৌরব কি বলছে। 15 ঘ বলছে। মুনমুন, মিস আমাকে আমার ক্লাসমেটরা মামা ডাকে। মামা কেন? ইউ। সাইবা, সাইবা বলছে ঘ। 15 ডি বলছে নুসরাত, পূর্ণায়ু বলে ডি। আচ্ছা, সবাই ডি এর পক্ষে ভোট দিয়েছে দেখি। ও ভেরি গুড। খণ্ডত্ব বা দয়ের পরে হ থাকলে ত বা দয়ের স্থানে দ হয়, তখন হর স্থানে ধ হয়, দুয়ে মিলে স্থ হয়। এর উদাহরণ কোনটা? উদাহরণ হচ্ছে ক উচ্ছৃঙ্খল, খ উল্লেখ, গ পদ্ধতি, ঘ তন্মধ্যে। উচ্ছৃঙ্খল, উল্লেখ, পদ্ধতি, তন্মধ্যে কোনটা? পূর্ণায়ু 16 গ। পূর্ণায়ু বলছে, মেধা বলছে ক, মৌসুমী বলছে গ, মিফট বলছে জানি না, জানি না, জানি না যে হবে। নুসরাত বলছে সি, সি এর পক্ষে ভোট বেশি যাচ্ছে। তারপর দেখি 16 গৌরব বলছে গ। আচ্ছা, আর কেউ? মেহেক, মেহেক বলছে এ। দেখি কি হয়। যারা এ বলছে তারা ভুল, তারা সি বলছে। দে আর অ্যাবসলিউটলি রাইট। ওকে, নেক্সট। ম যোগ ঘ ইকুয়াল টু উ ঘ। উ ঘ হতে পারে, অনুস্বার ঘ হতে পারে। এর সঠিক উচ্চারণ কোনটি? বাংময়, সংঘাত, উন্নত, মৃন্ময়। বাংময়, সংঘাত, উন্নত, মৃন্ময়। এটা বলছে সি, মিফট বলছে সি। কি জানো নাম ওর? 17 খ বলছে মেধা, মেধা বলছে খ। সাইবা বলছে, সাইবা 16-তে আটকে আছে। সাইবা 68টা দিয়েছে ইলহান। ওরে বাবা, ইলহান কত নম্বরের সি বলছো, কত নম্বরের ডি বলছো? একটু আমাকে স্পেসিফিক করে বলো। স্যামুয়েল বলছে বি। কিসের বি, কিসের সি? ঠিক করে বলো। এরা এরা বলছে 17 খ। আচ্ছা, পূর্ণায়ু বলছে 17 ক। একদল বলছে ক, একদল বলছে খ। মুনমুন কি বলছে? মুনমুনও খ বলছে। গৌরব বলছে খ। নুসরাত কি বলছে? ক। আচ্ছা, ক, খ, গ, তিন ধরনের আনসার এসেছে। যারা ক বললো তারা ভুল, যারা গ বললো তারাও ভুল। আচ্ছা দেখো, ম আর ঘ এর সাথে ও ঘ হবে, তো ঘ তো এখানে একটাতেও নেই, শুধু একটাতেই আছে ঘ, তাহলে আনসার হবে সংঘাত, তাই না? কোশ্চেনটা দেখলেই বোঝা যায় ঘ শুধুমাত্র একটা অপশনই আছে। নেক্সট, চ বর্গের ধ্বনির পরে দন্তান্ন থাকলে ধ্বনিতে সন্ধিতে দন্তান্নর স্থলে ইউ হয়। এর উদাহরণ কোনটা? সংশ্লেষ, সংস্কৃত, সম্পূরক, রাগী, রাগী। চ বর্গের ধ্বনির পর দন্তান্ন থাকলে কি হয়? সাইবা বলছে 17। 18 নাম্বারটা কি সেটা বলো। ইলহান বলছে জি। জি আসবে কোত্থেকে? জি কোত্থেকে আসলো?
18 ডি বলছে মিফট, মেধা বলছে ঘ, মাহিন কি বলছে? মাহিন বলছে ডি। ডি দিকে সবাই আসছে, ঘটনা কি? পূর্ণায় বলছে ঘ, সবাই ঘ বলছে, ঠিক আছে ঘ দেখি। ভেরি গুড। নেক্সট, পরস্পর সন্নিহিত দুটি ধ্বনির মিলন, পরিবর্তন বা বিলুপ্তিকে কি বলে? সন্ধি, স্বরূপ, প্রক্রিয়া, প্রত্যয়। পরস্পর সন্নিহিত দুটি ধ্বনির মিলন, পরিবর্তন বা বিলুপ্তিকে, খুবই ইজি তাই না? কারণ আমরা সন্ধি পড়ছিলাম, তাহলে সন্ধিই হবে, কমন সেন্স। বর্গের প্রথম ব্যঞ্জনের পর, লাস্ট ওয়ান, বর্গের প্রথম ব্যঞ্জনের পর স্বরধ্বনি থাকলে বর্গের প্রথম বর্ণের স্থানে কোন বর্ণ হয়? দ্বিতীয় বর্ণ, তৃতীয় বর্ণ, চতুর্থ বর্ণ, পঞ্চম বর্ণ। লাস্ট ওয়ান, দেখি কে, মাহিন কি বলছে? 19 না 20 আছি আমরা। গৌরব বলছে 18। 18 কেন গৌরব? 20 খ। মুনমুন বলছে 19। মুনমুন এখন 20 বলছেই না। 20 খ বলছে পূর্ণায়ু। স্যামুয়েল বলছে 20 বি। ইরা বলছে 20 খ। সবাই খ বলছে। এই কি নাম তোমার? মেফট। আমি তোমার আনসার আর পড়বো না, তোমাকে বারবার নিষেধ করছি যে একবার লিখবে, তুমি সেই কাজটা করছো না। মৌসুমী বলছে 20 খ। সবাই খ বলছে, ওকে ফাইন, ভেরি গুড। তাহলে এরই মধ্য দিয়ে আজকের টপিক শেষ করে দিচ্ছি। আগামী ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের যে টপিক ছিল, দুটো টপিক এখনো রয়ে গেছে, আজকের টপিক তো পড়াবো, আর নেক্সট আরো 4টা টপিক আছে ইনশাআল্লাহ আগামীকালকেই। আসলে আগামী ক্লাস তো অনেকদিন পরে না, কালকেই আছে। কালকের মধ্যে আমরা কালকে ইনশাআল্লাহ সব শেষ করে দেবো, কারণ শব্দ গঠন যেটা, সেটা খুব ডিটেলস যদি না পড়ায় তাহলে আলটিমেটলি কোনো লাভ নেই। আজকে এই সন্ধিটা খুবই শর্টকাটে সেরে দিয়েছি, কিন্তু আমি ধ্বনি বর্ণনটা চেষ্টা করেছি একটু ডিটেলস পড়ার জন্য। আমার মনে হয় তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে ক্লিয়ার হয়ে গিয়েছে, এবং শব্দ গঠনটাও আমি এমন ভাবেই পড়াতে চাই যাতে তোমরা যদি মানে ভুলেও, মানে বইয়ের লাইন বাই লাইন মনেও না থাকে, আমার মনে হয় যে আজ আমার ক্লাসটা করার পরে সেটা তোমাদের মনে থাকবে, এবং সেই মনে থাকা থেকে তোমরা আনসার করতে পারবে এবং বুঝে আনসার করবে। বাংলা দ্বিতীয় পত্র কোনো সময় মানে মুখস্থ করার চেষ্টা করবে না, বুঝে পড়ার চেষ্টা করবে। যত বুঝে পড়বে তত তোমাদের মাথায় থাকবে, এবং যত মাথায় থাকবে তত তোমাদের জীবনে কাজে লাগবে। এবং আমি আবারও বলছি, এই টপিক গুলো যেগুলো আমি আজকে পড়ালাম এবং আগামীকাল পড়াবো, এই টপিক গুলো শুধু 7 এ লাগবে না, 7, 8, 9, 10, এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন, তারপর ইউনিভার্সিটি শেষে যে চাকরি করবে সেই চাকরির পরীক্ষায়ও লাগবে। সুতরাং এটা আজকে যদি ভালো করে তোমাদের ফাউন্ডেশনটা গড়ে উঠতে পারে, আস্তে আস্তে এই ফাউন্ডেশন দিয়েই তোমাদের জীবন কেটে যাবে। তো সেই আশা করে আজকের মতো শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়াশোনা করো।